করার আগে একটু আমাদের সম্পর্কে বলে নিই। আমি রাজ মোদক, অ্যাচিভারের সিভিল ইঞ্জিনিয়ারিং এর ফ্যাকাল্টি। এবার আমাদের যে অ্যাচিভারের যে মোটোটা নিয়ে পড়াশোনা করানো হয়, যে তোমরা সবসময় দেখে থাকবে, তোমরা তো সব ফার্স্ট সেম দিয়ে আসলে, দিয়ে আসার পর তোমরা কি দেখেছিলে যে অনেকেই ডিটেলে পড়াশোনা করেছো, আবার অনেকেই পরীক্ষার ঠিক আগে প্রিভিয়াস ইয়ারে কিছু কোশ্চেন, কিছু সলিউশন দেখে নিয়ে পরীক্ষা দিতে গেছো। অনেকে পরীক্ষা ভালো হয়েছে, আবার অনেকে পরীক্ষা খারাপও হয়েছে, যেটা আমার কাছে ডেটা রয়েছে আর কি। তো আমাদের অ্যাচিভারের মধ্যে যে জিনিসটা হয়ে থাকে, আমরা প্রত্যেকটা সাবজেক্ট তোমাদেরকে ডিটেলে আমরা পড়াবো। এখানে ডিটেলে পড়াবো মানে সিলেবাস এবং সিলেবাস ওরিয়েন্টেড যে সমস্ত জিনিসপত্র আছে সেটা আমাদের দায়িত্বের মধ্যে থাকে, এবং আমরা সেই জিনিসগুলোকে খুব ভালো করে করাবো। করার পর এখান থেকে পড়ে নিয়ে আলটিমেটলি আমরা যে দায়িত্বটা নিতে পারি, যদি তোমরা যারা পড়ছো আমাদের সাথে, তারা যদি আমাদের কথাগুলো একটু শুনে চলো, তাহলে পরে পরীক্ষাতে তোমাদের যে 10টা বড় কোশ্চেন থাকবে, তার মধ্যে কমসে কম 9টা কোশ্চেন তোমার জানার মধ্যে থাকবে, যেটা তোমরা পরীক্ষা হলে করে আসবে। এমসিকিউ তোমরা পরীক্ষা হলে করে আসতে পারবে। তোমরা যারা এপিসি রয় পলিটেকনিকে পড়ো, তোমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের থার্ড ইয়ার এবং সেকেন্ড ইয়ারকে জিজ্ঞেস করতে পারো, তারা পড়েছে, তারা আফটার পড়ার পরে কি ফিডব্যাক দিয়েছে তোমরা ওখান থেকে শুনতে পারো, তোমরা তোমাদের সিনিয়র দাদা দিদির কাছ থেকে। ঠিক আছে? কিন্তু এখানে যে জিনিসগুলো তোমাদের সাথে দেওয়া হয় এবং তোমাদেরকে অ্যাকচুয়ালি যেটা আমরা করি, মানে তোমরা তো অ্যাজ এ ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, এমন তো না যে জেনারেল লাইনের স্টুডেন্টের মতো পড়াশোনা করে চলে যাবে, তা তো না। তোমাদেরকে প্রবলেম সলভিং ক্যাপাসিটি ভেতরে নিয়ে আসতে হবে। কারণ তোমাদের মধ্যেই যখন আস্তে আস্তে তোমরা থার্ড ইয়ারে উঠবে, কলেজ ক্যাম্পাসিং এ যাবে, অনেকে তোমরা গভর্নমেন্টে যাবে, হোয়াট এভার, তোমাদের যে ডেপথ অফ নলেজটা সেটা কিন্তু দরকার পড়বে যে কোনো জায়গাতে গিয়ে। তো সেই ডেপথ অফ নলেজটা তোমরা কি করে আউটপুট করতে পারো তোমাদের সাথে, যে এই যে সেশনটা চলবে আমাদের টোটাল, এই সবকিছু মিলিয়েই কিন্তু ফিসের ব্যাপারটা আমরা ধারণা করেছি। আর আমরা এখানে কি কি দিয়ে থাকি, আমরা এখানে ডিটেল ক্লাস দিয়ে থাকি। প্রত্যেকটা টপিক শেষ হয়ে যাওয়ার পর আমাদের মক টেস্টের ব্যবস্থা থাকে। ক্লাসের মধ্যে যদি কোনো একটা টপিক তোমরা কেউ বুঝতে পারছো না, অসুবিধা হচ্ছে তোমাদের, তোমরা যা যা টাস্ক দিচ্ছি সেটা করার পরেও অসুবিধা হচ্ছে, তাদের পার্সোনাল গাইডেন্স দেওয়া থাকে। এর সাথে সাথে ডাউট সলভিং জেনারেল যেটা থাকে, এমসিকিউ প্র্যাকটিস থাকে। আর কি থাকে? আর থাকে হচ্ছে সারা বছর সাজেস্টিভ ব্যাপারটা। অর্থাৎ আমরা এটা কখনোই করি না যে পরীক্ষার আগে এসে একটা সেশন নিলাম, নিয়ে বললাম যে এই কোশ্চেন কমন আসবে, এই কোশ্চেন পড়ে যাও হয়ে যাবে, সেটা আমরা করি না। আমরা প্রত্যেক দিনই যে টপিকটা পড়াচ্ছি সেই টপিক থেকে যেটা ইম্পর্টেন্ট, যেটা পরীক্ষা আসতে চলেছে, সেটা অন ক্লাসেই আমরা বলে দিই। অর্থাৎ আমাদের আলাদা করে সাজেশনের দরকার পড়ে না। এখানে যারা পড়বে তাদেরকে এইটুকু আমরা ভরসা দিতে পারি যে ভাই তুমি যদি কথা শুনে চলো, তোমাদের আশা করি পরবর্তী জীবনে আর সমস্যা হবে না। এবার আজকে যে ডেমো ক্লাসটা আমরা করাবো সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে। এবার ইঞ্জিনিয়ারিং মেকানিক্স সাবজেক্টটা আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং এর জন্য এবং যারা আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ারিং এ রয়েছে, তোমাদের দুজনের জন্য ভীষণ ভীষণ ভাবে ইম্পর্টেন্ট সাবজেক্ট। এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর যেটা স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল যে সাবজেক্টটা রয়েছে, মানে যেটা তোমরা অ্যাকচুয়ালি মেকানিক্স অফ ম্যাটেরিয়াল নামে জানো, ওই সাবজেক্টের যেটা বেসিক জায়গা, সেই সাবজেক্টটা কিন্তু ইঞ্জিনিয়ারিং মেকানিক্স। সিমিলারলি যারা ইলেকট্রনিক্স এবং হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে রয়েছে, তাদের জন্য কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট হতে চলেছে হচ্ছে এফটিপিলি সাবজেক্টটা। বেসিক ক্লিয়ার না করে যদি আমরা পরবর্তীতে ডিপার্টমেন্টাল সাবজেক্টে ঢুকে যাই, তখন কিন্তু কোথাও গিয়ে একটা ভয়েড থেকে যাবে, গ্যাপ থেকে যাবে। সেই গ্যাপটাই কিন্তু তোমাদেরকে পরবর্তীতে সমস্যা তৈরি করবে। কোম্পানি আসবে, তোমরা বেটার কোম্পানিতে অপরচুনিটি নিতে পারবে, যেটা খুব বাস্তব জিনিস। যারা এপিসি তে রয়েছে, এপিসি সিনিয়র দাদা দিদিরা চাকরি পেয়েছে, তোমরা ফিডব্যাক নিতে পারো অ্যাচিভারের সম্পর্কে, তোমরা বুঝতেই পারবে। তো ঠিক আছে, আমি আর বেশি কথা না বলে এবার যেটা করব সেটা হচ্ছে ডাইরেক্টলি আমরা ক্লাসে যাব। আমার কথা একদম পরিষ্কার তো সবার কাছে? ইয়েস স্যার। ওকে ওকে, আমাকে স্যার বলার দরকার নেই, দাদা বলবে। এবং এই যে আজকে আমরা ডেমো ক্লাসটা করছি, এটা অ্যাকচুয়ালি ডেমো ক্লাস হচ্ছে না, এটা কিন্তু একটা রেগুলার ক্লাসের মতো করেই হচ্ছে। তো তোমরা যারা ক্লাসটা করছো, তোমরা চেষ্টা করবে একটা খাতা পেন নিয়ে বসা, তাহলে কি হবে, আমার সাথে সাথে ইন্টারাকশন করবে, তাহলে তোমরা জিনিসটা অনেকটা বেটার আন্ডারস্ট্যান্ড করতে পারবে। ঠিক আছে, চলো। ইঞ্জিনিয়ারিং মেকানিক্স পড়ার আগে আমরা মেকানিক্স সম্পর্কে আগে জানবো, যে মেকানিক্সটা কি ব্যাপার।
দেখি আমরা মেকানিক্স জিনিসটা কি। সব প্রথম কথা হচ্ছে মেকানিক্স হলো একটা ফিজিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ফিজিক্যাল সায়েন্সের একটা ব্রাঞ্চ। এটা একটা ফিজিক্যাল সায়েন্সের ব্রাঞ্চ। এবার এটা কি করে? এটা ডিলস করে হচ্ছে অ্যাকশন অফ ফোর্সের ওপর। যে কোনো একটা বডি আছে, ধরে নাও এটা একটা বডি রয়েছে, এবং এই বডির মধ্যে কি হচ্ছে না, একটা এক্সটার্নাল এজেন্ট কাজ করছে, যাকে আমরা পরবর্তীতে ফোর্স নামে জানবো। ডিটেল আমি পড়বো, আজকের টপিকই থাকবে এটা। যে ধরো এই বডিটার মধ্যে আমি একটা এক্সটার্নাল এজেন্ট অ্যাপ্লাই করলাম, যেটাকে আমরা এখন নাম দিয়ে দিচ্ছি আপাতত ফোর্স। এবং এই বডিটার মধ্যে যখন ফোর্স অ্যাক্ট করছে, তখন এই বডিটার কিছু না কিছু একটা পরিবর্তন হবে। যে বডিটা স্টেট অফ রেস্ট থাকতে পারে, ওর মোশনে থাকতে পারে। এবং এই যে কনসেপ্টটা, যে একটা বডির মধ্যে ফোর্স অ্যাপ্লাই করার পর সেই বডিটা স্টেটে রয়েছে না মোশনে রয়ে গেছে, না ওই বডিটার মধ্যে কি কি চেঞ্জেস হয়েছে, এই সমস্ত কিছু যে ফিল্ড প্রবলেম, যেটা প্র্যাকটিক্যালি আমরা দেখতে পাবো যে প্রবলেমগুলো, এই সমস্ত কিছু নিয়ে যে সাবজেক্টে আলোচনা করা হয়, সেই সাবজেক্টটাকেই বলা হয় হচ্ছে মেকানিক্স। এবং এই প্রবলেমগুলোর যে সলিউশন, যে সাবজেক্ট আমাকে হেল্প করে এগুলোকে অ্যানালাইসিস করতে, সেই অ্যানালাইসিং পাওয়ারটা আমাদের দিয়ে থাকে হচ্ছে যে সাবজেক্ট, তার নাম হলো ইঞ্জিনিয়ারিং মেকানিক্স। তার মানে কোনো একটা বডির মধ্যে যখন এক্সটার্নাল কোনো একটা ফোর্স অ্যাক্ট করছে, তখন যে বডির মধ্যে যে মুভমেন্ট বা পরিবর্তনগুলো দেখা যায়, সেগুলো নিয়ে ডিল করা হয় মেকানিক্স নামক একটা সাবজেক্টে, যেটা একটা ফিজিক্যাল সায়েন্সের একটা ব্রাঞ্চ। আর এইগুলোর ফিল্ড প্রবলেম গুলো সলিউশন করার জন্য বা অ্যানালাইসিস করার জন্য, যে কতটা ফোর্স পড়লো, কতটা চেঞ্জেস হলো, চেঞ্জ হওয়ার পর সে কিসে কোন কন্ডিশনে কনভার্ট হলো, এই সমস্ত কনসেপ্ট গুলোকে নিয়ে যে সাবজেক্টটাকে ডিল করা হয় সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স। এবার একটা নতুন জিনিস আমি বলি, আশা করি এটা তোমরা হয়তো আগে শোনোনি, অনেকে শুনতেও পারো। যে এই যে মেকানিক্স ওয়ার্ডটা, এই মেকানিক্স ওয়ার্ডটা সবার প্রথম কোনো সায়েন্টিস্ট দিয়ে যাননি, একজন গ্রিক ফিলোসফার অ্যারিস্টটল, তিনি সবার প্রথমে মেকানিক্স ওয়ার্ডটাকে ইউজ করেছিলেন। অ্যারিস্টটলকে আমরা ইতিহাসে পড়েছিলাম আশা করি। সেই অ্যারিস্টটলই কিন্তু সবার প্রথম মেকানিক্স টার্মটাকে ইউজ করেছেন। পরবর্তীতে রিসার্চ হয়েছে, বিভিন্ন রকম থিওরেম এসছে, কিন্তু সবার প্রথমে 384 থেকে ওই 322 বিসি, মানে এই বিফোর ক্রাইস্ট, এই পিরিয়ডটার মধ্যে সবার প্রথম অ্যারিস্টটল মেকানিক্স ওয়ার্ডটাকে উনি ইনভেন্ট করে গেছেন বা দিয়ে গেছেন তার ঠিক কথার মধ্যে। এবার বলো, মেকানিক্স এবং ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এই দুটো সম্পর্কে কি বোঝা গেল? রিপ্লাই করবে। হ্যালো, স্যার আরেকবার বলে দিন। ওকে ওকে, বললাম যে ধরে নাও একটা বডি রয়েছে, ঠিক আছে, সেটা যে কিছু হতে পারে, তুমি হতে পারো, আমি হতে পারি, যে কোনো একটা মুভিং বডি হতে পারে, গাড়ি হতে পারে, বাড়ি হতে পারে, হোয়াট এভার। সেই বডিটার মধ্যে কি হচ্ছে, আমরা এক্সটার্নাল কোনো একটা এজেন্টকে অ্যাপ্লাই করছি। এবার কি এক্সটার্নাল এজেন্ট না এজেন্ট, ওটা আমরা পরবর্তীতে নিউটনসের লতে গিয়ে আমরা দেখবো। ধরে নাও একটা কিছু বাইরে থেকে এসে অ্যাটাক করছে বডিটার উপর। এবার যখন কোনো একটা বডি ধরো স্থির কন্ডিশনে দাঁড়িয়ে আছে বা স্টেট অফ রেস্টে দাঁড়িয়ে আছে, তাকে যদি বাইরে থেকে এসে নিয়ে কেউ অ্যাটাক করে, তাহলে কি করবে? যে তার মধ্যে গিয়ে কোনো না কোনো, মাইকটা একটু বন্ধ করবে, কারো একটা মাইক খোলা আছে, কারো একটা মাইক খোলা আছে, একটু বন্ধ করো। যদি সেই বডিটার মধ্যে কি হচ্ছে, এক্সটার্নাল এজেন্ট অ্যাটাক করার পরে বডিটার মধ্যে কিছুটা পরিবর্তন হবে। এই যে বডিটার মধ্যে ফোর্স আসলো, এক্সটার্নাল একটা এজেন্ট আসলো, এসে নিয়ে বডিটার কোনো একটা কন্ডিশনকে চেঞ্জ করলো, সেই যে ব্যাপারটা, সেটা আমরা একটা ফিজিক্যাল সায়েন্সের একটা ব্রাঞ্চের মধ্যে পড়ি, সেটা হচ্ছে মেকানিক্স। এবং এই মেকানিক্স রিলেটেড যে সমস্ত ফিল্ড প্রবলেম গুলো আমরা ফেস করি, এবং এই মেকানিক্সের ফিল্ড প্রবলেমের জন্য অ্যানালাইসিস করার জন্য যে যে কন্ডিশন গুলো অ্যাপ্লাই করা হয়, সেটা আমরা যে সাবজেক্টের মধ্যে পড়ি, সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স। দুটো জিনিস কিন্তু থাকলো, একটা মেকানিক্স থাকলো যেটা শুধুমাত্র তার ভেতরকার জিনিসপত্রের মধ্যে কি কি পরিবর্তন হচ্ছে এটা বোঝার জন্য, আর ইঞ্জিনিয়ারিং মেকানিক্স হচ্ছে একটা ফিল্ড প্রবলেমকে সলিউশন করার জন্য যে যে নলেজ আমাদের দরকার হয়, সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এর মধ্যে গিয়ে আমরা পড়বো। আরেকটা কথা কি থাকলো, যে না, মেকানিক্স ওয়ার্ডটা কোনো সায়েন্টিস্টের দেওয়া না, এটা গ্রিক ফিলোসফার অ্যারিস্টটলের দেওয়া। ঠিক আছে, দেখো বুঝতে পারলে জিনিসটা, মেকানিক্সটা কি জিনিস? হ্যাঁ দাদা। ওকে, এবার আমরা কি করব, এই যে আমরা মেকানিক্স বলছি, এই মেকানিক্সকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়, সেই ভাগগুলোকে আমরা একটা একটা করে দেখব।
ফার্স্ট যে ভাগটা আমরা দেখবো মেকানিক্সের, সেটা হচ্ছে মেকানিক্স অফ সলিড। অর্থাৎ যে কোনো সলিড বডির মধ্যে যদি এক্সটার্নাল এজেন্ট আসে, তখন আমরা মেকানিক্সের একটা ভাগ পড়বো, মেকানিক্স অফ সলিড বডির অ্যানালাইসিস। সেটা হচ্ছে মেকানিক্স অফ সলিড বডির মধ্যে পড়া হয় যদি সলিড বডির মধ্যে কোনো কিছু কেস হয়ে থাকে। আর কি হতে পারে, আমাদের ম্যাটারের মধ্যে সলিড হতে পারে একটা ম্যাটার, আর একটা ম্যাটার হতে পারে ফ্লুইড। এবার ধরো কোনো একটা বডি, সেটা কিনা লিকুইড বডি বা গ্যাসিয়াস বডি, তাহলে পরে তার মধ্যে যখন এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই হবে, তখন তাকে আমরা বলবো হচ্ছে ফ্লুইড মেকানিক্স। তাহলে একটা সলিড মেকানিক্স, একটা হচ্ছে ফ্লুইড মেকানিক্স। তোমরা আগের সেমিস্টার এই যে ওই যে স্ট্রেস স্ট্রেন এগুলো পড়েছো নিশ্চয়ই। তারপর হচ্ছে হুকস ল পড়ে এসছো, তাই তো? ফিজিক্সে ছিল তোমাদের। হ্যাঁ দাদা। এই ম্যাটারগুলো, এই মাইকটা বন্ধ করো, এই সব কিছু কি হচ্ছে না মেকানিক্স অফ সলিডের মধ্যে পড়ছে। আর আগের সেমিস্টারে যখন তোমরা ওই ভিসকোসিটি, সারফেস টেনশন, বাউন্সি, এই যে জিনিসগুলো পড়ে এসছো, এই সব কিছু কিন্তু ফ্লুইড মেকানিক্স এর মধ্যে পড়ছে। ঠিক আছে, এখানে দুটো জিনিস হয়ে গেল, একটা মেকানিক্স অফ সলিড আর একটা হচ্ছে মেকানিক্স অফ ফ্লুইড। এবার ইন ফিউচার মেকানিক্স অফ সলিডকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা ভাগ হচ্ছে ডিফর্মেবল বডি। এবার আমরা ডিফর্মেবল বডি বলতে কি বুঝি সেটা আমরা দেখব। দেখো, ডিফর্মেবল কথার অর্থই হচ্ছে যে যখন, আমি একটা ছবি আঁকাই তাহলে বুঝতে পারবে। ধরো একটা 2D বডি আছে, এবং অবভিয়াসলি বলেছি যেহেতু আমরা মেকানিক্স পড়ছি, তার মানে বাইরে থেকে কিছু না কিছু একটা জিনিস অ্যাপ্লাই হবে। এবার এই 2D বডিটার মধ্যে আমি কি করছি, দুটো পয়েন্টকে মার্ক করছি। এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। এবার আমি এই দুটো বডিকে আমি কি করছি না 10 নিউটন ফোর্স দিয়ে আমি পুশ করছি। পুশ করার পর যদি দেখা যায় বডিটার মধ্যে, বল, কেউ কিছু বলছো? নিউটন ফোর্স না দিয়ে যদি অন্য কোনো ফোর্স দেওয়া হয়? দেওয়া যেতেই পারে। আমি এখন এসআই সিস্টেমের জন্য লিখলাম 10 নিউটন, হোয়াট এভার। আচ্ছা, ঠিক ঠিক আছে, আমি ইউনিটে যাচ্ছি না, কিন্তু একটা ফোর্স কে কনসিডার করছি যে 10 নিউটন একটা ফোর্স দিয়ে আমি বডিটার মধ্যে অ্যাপ্লাই করলাম। এবং যদি দেখা যায় যে এ এবং বি এর মাঝে যেটা প্রথম ইনিশিয়াল ডিস্টেন্স ছিল, মানে ফোর্স অ্যাপ্লাই করার আগের ডিস্টেন্স ধরে নিচ্ছি আমি 2 মিটার ছিল, এবং যখন আমি 10 নিউটন দিয়ে ফোর্সটা অ্যাপ্লাই করলাম, করার পর ফাইনাল কন্ডিশনে গিয়ে দেখা গেল এই 2 মিটারটা হয়ে গিয়ে দাঁড়িয়েছে তোমার, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এবং এই যে দুজনের মাঝে যে ডিস্টেন্স যেটা আগে 2 মিটার ছিল, সেটা কথার কথা হয়ে গিয়ে দাঁড়িয়েছে ধরো 0.5 মিটার। তাহলে জিনিসটা কি ঘটলো, যে আমি একটা এক্সটার্নাল এজেন্ট অ্যাপ্লাই করলাম যার নাম কিনা ফোর্স, এবং ফোর্স অ্যাপ্লাই করার পর যে দুটো পার্টিকুলার পয়েন্টের মাঝখানে ডিস্টেন্সটা চেঞ্জ হয়ে গেল। এই যে চেঞ্জেস হয়ে গেল, এই যে ঘটনাটা ঘটলো, মানে ইনিশিয়াল কন্ডিশন থেকে ফাইনাল কন্ডিশনে তাদের লেন্থে চেঞ্জ হয়ে যাচ্ছে। এই চেঞ্জ হয়ে যাওয়ার ব্যাপারটাকে কি বলা হচ্ছে না ডিফর্মেবল বলা হচ্ছে। অর্থাৎ যে কোনো ম্যাটেরিয়াল যদি কোনো একটা এক্সটার্নাল এজেন্ট অ্যাপ্লাই করার পর তার বডির ডিফরমেশন ঘটে, অর্থাৎ তার কি কি ডিফরমেশন হতে পারে, চেঞ্জ ইন সাইজ হতে পারে, চেঞ্জ ইন শেপ হতে পারে, আবার কি হতে পারে, বোথ হতে পারে। এইগুলো যদি কোনো একটা ফোর্স বা মুভমেন্টের জন্য হয়ে থাকে, তখন সেই বডিটাকে আমরা কি বলবো, ডিফর্মেবল বডি বলবো। দেখো, ডিফর্মেবল বডি ডেফিনেশনটা বোঝা গেল? প্রত্যেকে বলবে। হ্যাঁ দাদা। হ্যাঁ, বোঝা গেছে। ওকে, আরো কিছু জানবো আমরা। এবার এই যে চেঞ্জ ইন সাইজ আমরা লিখলাম, ঠিক আছে, বা চেঞ্জ ইন শেপ লিখলাম, এই যে ব্যাপারটা, এটা কি হচ্ছে, মানে একটা বডি জিওমেট্রিক্যাল চেঞ্জেস হচ্ছে, বডি জিওমেট্রি চেঞ্জ হচ্ছে, যেটা লেন্থ ছিল, ব্রেথ ছিল, হাইট ছিল, সেটারই চেঞ্জ ঘটলো। এই যে জিওমেট্রিক্যাল চেঞ্জ, এই জিনিসগুলোকেই বলা হয় অ্যাকচুয়ালি ডিফরমেশন। আর যে সমস্ত ম্যাটেরিয়ালে তাহলে এক্সটার্নাল এজেন্টের জন্য জিওমেট্রিক্যাল চেঞ্জ ঘটে, তখন সেই সমস্ত ম্যাটেরিয়ালকে কি বলা হয়,
না ডিফর্মেবল ম্যাটেরিয়াল বলা হয়। দুটো জিনিস বুঝলাম, একটা হচ্ছে ডিফর্মেশন কাকে বলে বুঝলাম, আর এই ডিফর্মেশনটা চেঞ্জ ইন শেপের জন্য হয় বুঝলাম, এবং এটা ফোর্সের দ্বারা হয় বুঝলাম। এবং যে সমস্ত ম্যাটেরিয়াল এগুলো ঘটে সেই সমস্ত ম্যাটেরিয়ালকে ডিফর্মেবল ম্যাটেরিয়াল বলে। দেখো এই জিনিসটা ধরতে পেরেছো কি হলো কেসটা? সবাই রিপ্লাই করো, মানে একজন দুজন খালি রিপ্লাই করলে তো হবে না। হ্যাঁ দাদা বুঝতে পেরেছি। ওকে, এরপরে আমরা যে জিনিসটা পড়ব সেই জিনিসটা হচ্ছে মেকানিক্স অফ রিজিড বডি। এবার রিজিড বডি কি জিনিস, আমরা এর আগে যে এক্সাম্পলটা নিয়েছিলাম ওই সিমিলার এক্সাম্পলটাকে আমরা এখানে নিচ্ছি। যে একটা বডি নিয়েছি আমরা 2D বডি, তাদের মাঝখানে এ আর বি ডিস্টেন্স আছে 10 নিউটন ফোর্স দ্বারা আমরা অ্যাপ্লাই করছি, এবং ধরে নিচ্ছি যে এই যে ডিস্টেন্সটা এ আর বি সেটা হচ্ছে 2 মিটার। এটা হচ্ছে তার ইনিশিয়াল কন্ডিশন। এবং ফাইনাল কন্ডিশন যখন ফোর্সটা অ্যাপ্লাই করা আলটিমেটলি হয়ে যাওয়ার পরও দেখা যাচ্ছে কি না এ এবং বির মাঝের যে ডিস্টেন্স সেটা সেই 2 মিটারই রয়ে গেছে। এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করার পরও তাদের দুজনের মাঝখানে যে ডিস্টেন্স, অর্থাৎ তাদের শেপ এবং সাইজে কোনো রকম কোনো পরিবর্তন হয়নি। এই রকম যদি কোনো ম্যাটেরিয়ালের মধ্যে ঘটে থাকে তখন সেই সমস্ত ম্যাটেরিয়ালকে আমরা রিজিড বডি বলবো। জিনিসটা ধরা গেল। ডিফর্মেবল বডির ক্ষেত্রে তখন কি হচ্ছিল, ফোর্স অ্যাপ্লাই করার পরে তাদের মধ্যে শেপ এবং সাইজের চেঞ্জ হচ্ছিল। কিন্তু যখনই রিজিড বডির গল্প আসলো তখনই দেখা গেল যে না, তাদের মধ্যে কোনো রকম কোনো শেপের চেঞ্জ বা সাইজের চেঞ্জ কিছুই ঘটছে না। তারা প্রথমে ইনিশিয়াল কন্ডিশনে যা ছিল ফাইনাল কন্ডিশনও সিমিলার আছে। এই বডিগুলোকে আমরা কি বলি, রিজিড বডি বলি। এবার তোমরা বাস্তবে একটা জিনিস ভেবে দেখো তো, যে রিজিড বডি কি বাস্তবে ঘটতে পারে? অনেক কম চান্স দাদা। অনেক কম চান্স, তাই তো? একটা এক্সাম্পল দিই, ঠিক আছে? আচ্ছা, যখন তোমরা ডেমো ক্লাস করতে এসছো কিছু না কিছু শিখিয়ে যাবে এখান থেকে। তোমাদের প্রত্যেকের ঘরের মধ্যে আছো এখন, ধরে নিচ্ছি আমি, এবং ঘরের মধ্যে কি আছে, চারিদিকে 4টে দেওয়াল আছে, তাই তো? তুমি একটা মানুষ যে কি করছো, ফ্লোরের মধ্যে দাঁড়িয়েছো এবং নিজের হাত দিয়ে দেওয়ালটাকে ঠেলার চেষ্টা করছো সামনের দিকে বা পিছনের দিকে, হোয়াট এভার। এবার তুমি কি বলো তো, এই দেওয়ালটাকে কি তুমি ঠেলে ফেলতে পারবে? পসিবল আছে? কি মনে হচ্ছে? একদমই না। পারবে না। তাহলে থিওরি অনুযায়ী যেটা এখনই বললাম, এ আর বি এর মাঝখানে ডিস্টেন্স চেঞ্জ হবে না। তার মানে তুমি যখনই তুমি ঠেলছো মানে ফোর্স অ্যাপ্লাই করছো, এবং যেই মুহূর্তে তুমি ঠেলছো দেখা গেল দেওয়ালটা যেই জায়গাতে ইনিশিয়াল কন্ডিশনে ছিল এখনো ফোর্স অ্যাপ্লাই করার পরও ফাইনাল কন্ডিশনও সেই জায়গাতেই দাঁড়িয়ে আছে। তাহলে থিওরি অনুযায়ী তাহলে ওই দেওয়ালটাকে আমরা রিজিড বডি বলতে পারি। হ্যাঁ না না পারি? হ্যাঁ হ্যাঁ পারি। তাই তো। কিন্তু তুমি এবার ভেবে দেখো তো, তুমি ফোর্স অ্যাপ্লাই করছো, তুমি দেওয়ালকে ঠেলতে পারছো না, কথাটা ঠিক। যদি আমি একটা বুলডোজার নিয়ে চলে আসি, নিয়ে যদি আমি দেওয়ালে একটা ধাক্কা দিই তাহলে কি দেওয়ালটা ওখানে থাকবে না দেওয়ালটা উল্টে যাবে? দেওয়াল সব এক হয়ে যাবে। উল্টে যাবে তো। একদম। হ্যাঁ উল্টে যাবে উল্টে যাবে। এবার যখন উল্টে গেল তার মানে ওই যে দেওয়ালটা তোমার ফোর্সের জন্য রিজিড ছিল সেই দেওয়ালটা বুলডোজারের ফোর্সের সামনে গিয়ে কি হয়ে গেল, ডিফর্মেবল হয়ে গেল। হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ মানে রিজিড বডির যে ব্যাপারটা, এটা অ্যাকচুয়ালি একটা আইডিয়ালাইজেশন কনসেপ্ট। অর্থাৎ বাস্তবে কোনো ম্যাটেরিয়ালই রিজিড না। তোমার ফোর্সের জন্য ওই ম্যাটেরিয়ালটা দেখে মনে হচ্ছে আপাত দৃষ্টিতে যে না ওটা রিজিড, কারণ তোমার ফোর্সটা খুব মিনিমাম ফোর্স ওকে ডিফর্মেবল করার জন্য, ঠিক আছে? অর্থাৎ রিজিড বডি কনসেপ্টটা একটা আইডিয়ালাইজেশন কনসেপ্ট বা হাইপোথিসিস কনসেপ্ট। এটা বাস্তবে কোনো ক্ষেত্রে ডায়মন্ডও তো রিজিড বডি হতে পারে। এবার ডায়মন্ডকে তুমি বলো যে তুমি ডায়মন্ডকে প্রেসারাইজ করছো, ভাঙার চেষ্টা করছো, ভাঙতে পারছো না। তুমি যদি একটা ট্রেনের চাকা হুইলের নিচে ডায়মন্ডকে রাখো, ডায়মন্ডটা ব্রেক করে যাবে। হ্যাঁ তখন ব্রেক করবে। ব্রেক করে যাবে তো। তার মানে ডায়মন্ডটাকে তোমার ফোর্স ওকে ব্রেক করতে পারছে না, মানে ডিফরমেশন আনতে পারছে না, সাফিসিয়েন্ট ফোর্স নেই। যখনই আমি সাফিসিয়েন্ট ফোর্স বাড়িয়ে দিব তখনই ওই ডায়মন্ডটাই আবার কি হয়ে যাচ্ছে, ব্রেক করে যাচ্ছে, মানে ডিফরমেশন হয়ে যাচ্ছে। বুঝতে পারলে তো? অর্থাৎ পৃথিবীতে যে সমস্ত ম্যাটেরিয়াল থাকে সেই সমস্ত ম্যাটেরিয়ালই কিন্তু ডিফরমেশন ম্যাটেরিয়াল, কোনোটাই রিজিড ম্যাটেরিয়াল না।
হতে পারে যে তোমার ফোর্সটা সাফিসিয়েন্ট না তাকে ডিফরমেশন আনার জন্য। দেখো এই জিনিসটা বুঝতে পারলে? তাহলে চলো আমরা রিজিড বডি যেটা বললাম এখন এই ছবি আঁকি দেখালাম সেইটার ডেফিনেশনটা একবার দেখি। তাহলে একদম ওই ডিফরমেশনের মতো করেই আমরা ডেফিনেশনটাকে মনে রাখবো যে রিজিড ম্যাটেরিয়াল কি বলছে, ডাজ নট আন্ডারগোস এনি চেঞ্জ অফ ইটস জিওমেট্রি, মানে জিওমেট্রি কোনো রকম কোনো চেঞ্জেস ঘটবে না ওর। জিওমেট্রি মানে কি হতে পারে, সাইজ হতে পারে আর শেপ হতে পারে। তাহলে সেই সমস্ত ম্যাটেরিয়াল গুলোকে আমরা রিজিড ম্যাটেরিয়াল বলবো। এবার রিজিড ম্যাটেরিয়ালটা যেটা আমি বললাম সেই জিনিসটা দেখো যে এখানে আমি কি বলছি, তাহলে যে এই যে ব্যাপারটা এটা অ্যাকচুয়ালি বাস্তবে ঘটবে না, যেটা আমি ওয়ালের ক্ষেত্রে দেখালাম, ডায়মন্ডের ক্ষেত্রে হলো জিনিসটা। তাহলে কি বলছে, দ্য আইডিয়া অফ রিজিড ম্যাটেরিয়াল অনলি কনসেপচুয়াল আইডিয়ালাইজেশন, অর্থাৎ এটা আইডিয়ালাইজ করা হয় যে এই ম্যাটেরিয়ালটা রিজিড ম্যাটেরিয়াল, বাট বাস্তবে প্র্যাকটিক্যালি যে কোনো ম্যাটেরিয়ালই একটা ডিফর্মেবল ম্যাটেরিয়াল। আর এটা কেন করা হয়, যে এটা আমার যে ওই ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে ফিল্ড প্রবলেমে অ্যানালাইসিস করব, ওই ফিল্ড প্রবলেমে অ্যানালাইসিস গুলোকে সিম্পলিফাই করার জন্য আমরা ম্যাটেরিয়ালটাকে ধরে নিই ম্যাটেরিয়ালটা রিজিড ম্যাটেরিয়াল। এবার একটা কথা বলি, আমরা এই যে এই সেমিস্টারে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স পড়বো, ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে যে সমস্ত ম্যাটেরিয়াল নিয়ে আলোচনা করা হবে সেটা যাই হতে পারে না কেন, সেটা আমরা ধরে নিব যে ওটা রিজিড ম্যাটেরিয়াল। অর্থাৎ ইমেকের মধ্যে অল ম্যাটেরিয়াল আর রিজিড ম্যাটেরিয়াল। আর পরবর্তী সেমিস্টারে সিভিল, আর্কিটেকচারাল আর মেকানিক্যাল এরা যখন মেকানিক্স অফ ম্যাটেরিয়ালটা পড়বে, মানে মম পড়বে, মমের মধ্যে যে সমস্ত ম্যাটেরিয়াল গুলোকে নিয়ে আলোচনা করা হবে সেগুলো সব আর ডিফর্মেবল ম্যাটেরিয়াল। এই দুটো কথা মাথায় রেখে দিবে, মানে ইমেক কতটা জরুরি তোমরা এই টপিকটা থেকে বুঝতে পারছো, যে তোমরা রিজিড বডি অ্যানালাইসিস শিখতে না পারলে মেকানিক্স অফ ম্যাটেরিয়ালে গিয়ে তখন গিয়ে সমস্যা তৈরি করবে। ঠিক আছে, এই জন্য ভালো করে প্রথম থেকে কনসেপ্ট গুলোকে ডেভেলপ করে যাও। দেখো রিজিড বডি, ডিফর্মেবল বডি, এই টোটাল জিনিসটা কি বোঝা গেল? তাহলে আমি ফার্দার এগোবো। এমন কেউ থেকো না যে বুঝতে পারছো না অথচ চুপ করে বসে আছো, তাহলে কিন্তু সে শিখতে পারবে না। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। ওকে, তাহলে আমি এখানে একটা ছবি ড্র করেছি, যে এটা রিজিড বডি ধরে নিচ্ছি আমরা, আর এটাকে ডিফর্মেবল বডি ধরে নিচ্ছি। কি হচ্ছে, দুটো ক্ষেত্রেই আমাদের যেটা ওয়েট যন্ত্র থাকে সেখান থেকে আমরা কি করছি, 10 কেজির একটা ওয়েট ঝুলিয়েছি, এবং দেখা যাচ্ছে যে যে ম্যাটেরিয়ালটা এই 10 কেজি ওয়েটটার জন্য স্টেবল হয়ে দাঁড়িয়ে আছে, কোনো রকম কোনো ডিফর্মেশন আসেনি, শেপ বা সাইজের কোনো চেঞ্জেস হয়নি, সেই ম্যাটেরিয়ালটাকে আমরা রিজিড বডি বলছি। ডিফর্মেবল বডি ক্ষেত্রে কি হলো, যেটা প্র্যাকটিক্যালি ঘটে, যে যখনই আমরা 10 কেজির একটা ওয়েট ঝুলালাম তখন কি হলো, যার ওপর দিয়ে ঝুলাচ্ছি সেখানে একটা ডিফরমেশন দেখা গেছে। ঠিক আছে, এটাই হয়ে গেল আমার ডিফর্মেবল বডি। তার মানে এটাই প্র্যাকটিক্যাল কেসে হয় ডিফর্মেবলটা, আর এটা জাস্ট সিম্পলিফাই অফ অ্যানালাইসিস করার জন্য, অ্যানালাইসিসকে সিম্পলিফাই করার জন্য জাস্ট এটা একটা কনসেপ্ট, আর কিছু না। ঠিক আছে, চলো আমরা ইন ফিউচার এবার আস্তে আস্তে ইমেকের মধ্যে ঢুকবো, মানে রিজিড বডির মধ্যে ঢুকবো। এবার এই রিজিড বডিটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। সবার প্রথমে যে বডিটাকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্ট্যাটিক বডি। স্ট্যাটিক কথা অর্থই হচ্ছে কোন একটা বডি যে কিনা রেস্ট কন্ডিশনে দাঁড়িয়ে আছে। এবার কি হতে পারে সেটা, সেটা তোমাদের বাড়ি, ঘর, ব্রিজ, হোয়াট এভার, যেটা কিনা রেস্টে দাঁড়িয়ে আছে, মোশন চলছে না, সেই বডিটাকে আমরা স্ট্যাটিক বলছি। এবং আমি একটা জিনিস বলে রাখি, সিভিল ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ারিং এর মোস্ট অফ দ্য সাবজেক্টে যে সমস্ত ম্যাটেরিয়ালকে নিয়ে বা যে কন্ডিশন গুলোকে নিয়ে আলোচনা করা হয়, মোস্ট অফ দ্য কন্ডিশন হচ্ছে সেটা স্ট্যাটিক কন্ডিশন। অর্থাৎ ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং এর জন্য এই স্ট্যাটিক বডি অ্যানালাইসিসটা খুব ভাবে দরকারি। ঠিক আছে, চলো স্ট্যাটিক বডি ডেফিনেশনটা একবার দেখি। স্ট্যাটিক কি বলছে, যেটা একটা ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এর একটা ব্রাঞ্চ, যেটা কি ডিলস করছে, তো ফোর্স এবং দেয়ার ইফেক্ট। মানে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স মানেই সেখানে ফোর্স আসবে এবং ফোর্স অ্যাপ্লাই করার পর কি ইফেক্ট তৈরি হচ্ছে সেটা আসবে। আর এটা কখন হবে, অ্যাক্টিং অন এ বডিজ অ্যাট রেস্ট, যখন বডিটা রেস্ট কন্ডিশনে থাকবে
তখন তার মধ্যে ফোর্স অ্যাপ্লাই করার পর কি কি পরিবর্তন হচ্ছে এবং ফোর্সের অ্যানালাইসিসটা সেটা আমরা কি করব, স্ট্যাটিক বডির মধ্যে গিয়ে অ্যানালাইসিস করব। সিভিল ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ারিং এর জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট এই একটা সাবজেক্ট। রিজিড বডিকে আরেকটা ভাগে ভাগ করা হয়, সেটা হচ্ছে ডায়নামিক বডি। ডায়নামিক বডি মানেই হচ্ছে যে বডিটা মুভেবল। গাড়ি হতে পারে, গাড়িটা মুভ করছে, হোয়াট এভার, লিকুইড হতে পারে, ফ্লুইড হতে পারে, গ্যাস হতে পারে, যেটা মুভ করছে। সে মুভ করার যে সমস্ত বডিগুলো রয়েছে সেগুলো হচ্ছে ডায়নামিক বডি। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর যারা পড়বে, থার্মোডাইনামিক্স বলো, হিট ট্রান্সফার, এই যে সাবজেক্ট গুলো যখন অ্যানালাইসিস করবে তোমরা, সেখানে কিন্তু ডায়নামিক বডির গল্প আসবে, তোমাদের ওখানে মোশনের গল্প আসবে, ঠিক আছে। আর এবছর ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে আমাদের দুটো পার্টই রয়েছে, স্ট্যাটিক পার্টটাও রয়েছে, আবার আমাদের ডায়নামিক পার্টটাও রয়েছে। দুটোই আমাদেরকে ভালো করে পড়তে হবে, কারণ সিভিল ইঞ্জিনিয়ারিং এ যখনই আমরা ফ্লুইড মেকানিক্সে যাব, জল সেটা রেস্টও থাকতে পারে, আবার কি হতে পারে, ফ্লো হতে পারে। তো যখন ফ্লো হবে তখন ডায়নামিকের কনসেপ্ট গুলো অ্যাপ্লাই হবে, যখন রেস্টে থাকবে তখন স্ট্যাটিকের কনসেপ্ট গুলোকে অ্যাপ্লাই হবে। তাহলে কাকে আমরা ডায়নামিক বলছি আর কাকে আমরা স্ট্যাটিক বলছি, এটা বুঝতে পারলে তোমরা প্রত্যেকে? হ্যাঁ। তাহলে সিমিলারলি যেখানে কি হচ্ছে, একটা ব্লক রয়েছে, এই ব্লকটা কি করা হচ্ছে না, এদিক থেকে ঠেলানো হচ্ছে, একটা মানুষ এদিকে ঠেলছে, এবার ঠেলার পরে কি হচ্ছে, এই ব্লকটা মুভ করছে। তাহলে এই যে মানুষটা ঠেলছে, কতটা ফোর্সে ঠেলছে এবং সে কতটা মুভ করলো, এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা কি হচ্ছে, ডায়নামিক বডির মধ্যে গিয়ে আমরা অ্যানালাইসিস করছি, যেটা ডায়নামিক অ্যানালাইসিস হচ্ছে। কারণ কি, কারণ ওই একই জিনিস, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স ডিলস কার সাথে করছে, ফোর্স এবং দেয়ার এফেক্ট। ফোর্সটাকে নিয়েও অ্যানালাইসিস করা হয় এবং ইফেক্টটাকে নিয়েও অ্যানালাইসিস করা হয়। এবং এটা কখন করা হয় না, যখন বডিটা ইন মোশনে থাকে। যদি রেস্টে থাকে তাহলে গল্পটা স্ট্যাটিকের গল্প হয়ে গেল, যদি বডিটা মোশনে থাকে তখন তাহলে এটা ডায়নামিকের গল্প হয়ে গেল। এই দুটো আমাদেরকে খুব ভালো করে কিন্তু মাথায় রাখতে হবে, পার্থক্যগুলো, ঠিক আছে। ঠিক আছে, চলো এবার ইন ফিউচারে কি হচ্ছে, ডায়নামিক বডিকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা কাইনেটিক, একটা কাইনামেটিক। সবার প্রথমে কাইনেটিক জিনিসটা কি সেটাকে আমরা পড়ি, বুঝিনি ভালো করে। কি জিনিসটা কাইনেটিকটা? কাইনেটিকটা হচ্ছে ডাইনামিকের একটা ব্রাঞ্চ, যেটা কিনা বডিস এর ওপর মোশন আছে। কারণ যেহেতু আমরা বললাম এটা ডাইনামিক বডি, তাহলে বডিটা মোশনে আছে। এবং মোশনটা কেন হচ্ছে, দ্য অ্যাপ্লিকেশন অফ ফোর্স। যখন আমরা অ্যাপ্লিকেশন অফ ফোর্সের জন্য যে মোশনটা হচ্ছিল, সেই ফোর্সটাকে নিয়ে যখন অ্যানালাইসিস করব, তখন কি হচ্ছে, আমরা কোন সাবজেক্টের মধ্যে পড়বো, ওটা কাইনেটিক্স এর মধ্যে। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে মাথায় রাখি, যে গরমকালে আমরা প্রত্যেকে পাখা চালাই। এবার পাখাটা চলে কেন, ইলেকট্রিক্যালের জন্য। তার মানে আমরা বলতে পারি সেই ইলেকট্রিকটা আমরা এক্সটার্নালি অ্যাপ্লাই করছি বলে পাখাটা মোশনে যাচ্ছে। তাহলে এই যে ইলেকট্রিক বা এসি সাপ্লাইটা, এর যখন অ্যানালাইসিস করা হবে তখন তাকে আমরা বলবো কাইনেটিক। আর কাইনামেটিক বলে একটা সাবজেক্ট আছে, যখন আমরা শুধুমাত্র ফ্যানটা কতটা আরপিএম এ ঘুরছে, কতটা জোরে ঘুরছে, তার হাওয়া কত লাগছে, কতটা আস্তে ঘুরছে, এই যে তার মোশনটাকে নিয়ে অ্যানালাইসিস করবো শুধুমাত্র, তখন তাকে আমরা বলবো কাইনামেটিক। দুটোর পার্থক্য বোঝা গেল। যখন শুধুমাত্র মোশন বডির রিজনটা মানে কজটাকে খুঁজবো, যে কোন ফোর্সের কারণে সে বডিটা মুভেবল, তখন তাকে আমরা কাইনেটিক্স বলবো। এবং যখন ইফেক্ট নিয়ে আলোচনা করবো, যে কতটা মোশন হচ্ছে, কি বৃত্তান্ত, তখন তাকে আমরা কাইনামেটিক বলবো। দুটো পরপর মাথায় রাখবে। ফ্যান ঘুরছে ইলেকট্রিকের জন্য ঘুরছে, তাহলে যখন ইলেকট্রিক নিয়ে আলোচনা করা হচ্ছে বা এক্সটার্নাল ফোর্সটা নিয়ে আলোচনা করা হচ্ছে তখন সেটা কাইনেটিক্স। আর যখন শুধুমাত্র কতটা স্পিডে ঘুরছে না ঘুরছে এইসব নিয়ে আলোচনা করা হচ্ছে, তখন তাকে বলা হবে কাইনামেটিক্স। কাইনামেটিক্সটা আমরা পড়ে নিই একবার এই সাথে, যে এখানে কিন্তু উইদাউট এনি রেফারেন্স, এটা মাথায় রাখতে হবে, যে এটা ডিলস করছে মোশন বডির ক্ষেত্রে, কিন্তু উইদাউট এনি রেফারেন্স মানেই সেই এক্সটার্নাল ফোর্সের কথাটা বলা হলো। সেই এক্সটার্নাল ফোর্সের কোনো কিছু কনসিডার করা হলো না, শুধুমাত্র কি করা হলো, তাকে মোশনের জন্য কতটা কি ব্যাপার স্যাপার সেটা নিয়ে অ্যানালাইসিস করা হলো, তখন তাকে বলা হচ্ছে কাইনামেটিক্স। কাইনেটিক্স আর কাইনামেটিক্স এর পার্থক্য একদম ক্লিয়ার হয়েছে প্রত্যেকের কাছে, কি জিনিস এটা? আরেকবার কাইনেমেটিক্সটা বোঝাবেন?
ব্যাপারটা হচ্ছে তুমি একটা এক্সাম্পল ধরে নাও যে তুমি ফ্যান চালিয়েছো, ঠিক আছে? এবার এটা তো হতে পারে যে তোমার ফ্যানটা খুব আস্তে ঘোরে, জোরে ঘোরে, তাই তো? ঘুরতেই পারে এটা। যখন হ্যাঁ আমি বলবো এই কথাটা বলছি যে আমার ফ্যানটা খুব আস্তে ঘুরছে, ফ্যানটা খুব জোরে ঘুরছে, ফ্যানের স্পিড নিয়ে যখন অ্যানালাইসিস করছি, তখন সেই সাবজেক্টটা হয়ে যাচ্ছে কাইনামেটিক। আর যখনই তুমি ফ্যানটা কেন ঘুরছে কোশ্চেন মার্কটা খুঁজতে যাচ্ছ, যে ইলেকট্রিকের জন্য ঘুরছে, ভোল্টেজ বেশি আছে কম আছে এইসব যখন গল্প হচ্ছে, তখন সেটা হয়ে গেল কাইনেটিক্স। একটা কজ একটা ইফেক্ট। কজ হচ্ছে এখানে ইলেকট্রিকটা ফ্যান ঘোরার জন্য, আর ইফেক্ট হচ্ছে ফ্যানটা ঘুরছে বলে। কজ নিয়ে আলোচনা মানে কাইনেটিক্স, ইফেক্ট নিয়ে আলোচনা মানে কাইনামেটিক্স। দেখো ধরতে পারলে কিনা? হ্যাঁ দাদা। ক্লিয়ার তো তোমার কাছে? ক্লিয়ার না হলে প্রত্যেকে জিজ্ঞেস করবে, আমি অফেন্ড হওয়ার কোনো কারণ নেই এখানে, ঠিক আছে? বুঝতে পেরেছি দাদা। হুম হুম হুম। আচ্ছা, এবার আমরা টোটাল যেটা ইঞ্জিনিয়ারিং মেকানিক্স বা রিজিড বডি অ্যানালাইসিস এর দুটো পার্ট পড়েছিলাম। একটা ফার্স্ট পার্ট ছিল স্ট্যাটিক পার্ট, আর একটা ছিল ডাইনামিক পার্ট। তো আজকে আমাদের ডেমো ক্লাসটাকে আমরা স্ট্যাটিক পার্টের উপর রেখেছি, ঠিক আছে? আমাদের দুটোই কিন্তু পড়তে হবে, এই সেমিস্টারে আমাদের দুটোই রয়েছে। যে টপিকটা নিয়ে আমি এখন আলোচনা করব সেটা হচ্ছে কনসেপ্ট অফ স্ট্যাটিক বডি। এই যে আমরা স্ট্যাটিক বডি নিয়ে আলোচনা করব, স্ট্যাটিক বডির কনসেপ্টটা দিয়ে গেছিলেন স্যার আইজ্যাক নিউটন, ঠিক আছে? এটা হচ্ছে সবার প্রথম কথা। আইজ্যাক নিউটন সবার প্রথমে স্ট্যাটিক বডি কনসেপ্টটা দিয়ে গেছেন, এবং তার যে লিজেন্ডারি তিনটে সূত্র রয়েছে, সেই তিনটে সূত্রের উপর বেস করেই আমার টোটাল স্ট্যাটিক বডির অ্যানালাইসিসটা হয়ে থাকে। তো একটা একটা করে আমরা দেখবো। কি আছে নিউটনের ফার্স্ট ল? তোমাদের মধ্যে কেউ একজন ফার্স্ট লটা বলতে পারবে? কেউ একজন বলো। এই তো সবাই ক্লাস 9-10 পড়েই এসছো তোমরা, ফিজিক্যাল সায়েন্সে। কেউ A পারবে না? body, a বলো বলো। body is at rest or at motion until and unless an external force acts on it. Okay, একদম ঠিক বলেছো। তাহলে নিউটনের ফার্স্ট ল কি বলছে? যে এভরি কন্টিনিউ ইটস স্টেট অফ রেস্ট অর ইউনিফর্ম মোশন, অর্থাৎ প্রত্যেকটা বডি সে কন্টিনিউ করে যাবে, সে আইদার সে স্টেটে করতে পারে অর কি করতে পারে ইউনিফর্ম মোশনে থাকতে পারে, অ্যাট এ স্ট্রেট লাইন, ইউনিফর্ম মোশনে ইন এ স্ট্রেট লাইনে কিন্তু সে মোশনটা করবে, আনলেস ইট কমপ্লাইজ বাই অ্যান এক্সটার্নাল এজেন্সি অ্যাক্টিং অন ইট। সে ততক্ষণ পর্যন্ত একটা স্টেট কন্ডিশনে থাকতে পারে অর একটা স্ট্রেট লাইনে ইউনিফর্ম মোশনে কন্টিনিউ করতে পারে, যতক্ষণ পর্যন্ত তাকে কোনো একটা এক্সটার্নাল এজেন্সি দ্বারা বাধা না দেওয়া হয়, এবং সেই এক্সটার্নাল এজেন্সিকেই ফোর্স বলে আমরা জানি, যেটা একটু আগে একজন বলল। তাহলে নিউটনের ফার্স্ট ল থেকে আমরা কি পেলাম এটা জানতে হবে। আমরা নিউটনের ফার্স্ট ল থেকে ফোর্সের ডেফিনেশন পাই। কিরকম ডেফিনেশন? তাহলে ফোর্স কি হয়ে গেল? আমরা যদি নিউটনের ফার্স্ট লটাকে ঘুরিয়ে বলি, তাহলে দেখো আমি এখানে লিখে রেখেছি যে ফোর্স ইজ অ্যান এক্সটার্নাল এজেন্সি which change or tends to change the state of rest or uniform linear motion of the body. তার মানে নিউটনের ফার্স্ট ল কি বলে গেছিল? যে প্রত্যেকটা বডি স্টেট রেস্ট কন্ডিশনে থাকতে পারে অর লিনিয়ার ইউনিফর্ম মোশনে থাকতে পারে, যদি না তাকে কোনো এক্সটার্নাল এজেন্সি দ্বারা বাধা দেওয়া হয়। তাহলে এক্সটার্নাল এজেন্সি মানে ফোর্স বললাম। এবার ফোর্সের ডেফিনেশন তাহলে কি হয়ে গেল? যে না, ফোর্স হচ্ছে সেই এক্সটার্নাল এজেন্সিটা যে কিনা চেঞ্জ করতে চায় বা ট্রাই করে চেঞ্জ করার। সবসময় যে সে চেঞ্জ করে ফেলে তা না, সে চেঞ্জ করতে চায় অর ট্রাই করে চেঞ্জ করার। কি কন্ডিশনটাকে ট্রাই করে? না, একটা বডির রেস্ট কন্ডিশনকে অর ইউনিফর্ম লিনিয়ার মোশনের কন্ডিশনটাকে সে চেঞ্জ করতে চায় বা চেঞ্জ করার ট্রাই করে, তাকে আমরা কি বলি? ফোর্স বলি। তাহলে দেখো এই যে ফোর্স ফোর্স এতক্ষণ ধরে প্রথম শুরু থেকে বলছিলাম, এই ফোর্সের ডেফিনেশন আমাকে কে দিয়ে গেল? না, স্যার আইজ্যাক নিউটনের ফার্স্ট ল থেকে আমরা ফোর্সের ডেফিনেশনটাকে ডিরাইভ করতে পারি। দেখো জিনিসটা বুঝতে পারলে? হ্যাঁ কি না বলো আমাকে। হ্যাঁ। তাহলে এটা একটা ভালো পয়েন্ট হয়ে গেল যে নিউটনের ফার্স্ট ল থেকে কি পাওয়া যায়? না, ডেফিনেশন অফ ফোর্স পাওয়া যায়। এটা কি সবাই জানতে আগে থেকে, না নতুন জানলে আজকে? কিছু বলো কেউ। জানতাম দাদা। আচ্ছা আচ্ছা, এবার আমরা নেক্সট পয়েন্টে যাব, নিউটনের সেকেন্ড ল। ফার্স্ট ল সম্পর্কে সবাই জানো তো? মানে এমন কেউ নেই তো যে জানো না?
হ্যাঁ হ্যাঁ দাদা জানি। হ্যাঁ হ্যাঁ। এবার আমরা কি পড়বো, নিউটনের সেকেন্ড ল পড়বো। সেকেন্ড লটা কেউ বলো, অন্য কেউ একজন বলো, কে বলতে পারবে? দাদা বলবো, বলো বলো। the rate of change of linear momentum is directly proportional to the applied force. Right? একদম ঠিক। আমি এখানে মোমেন্টাম কনসেপ্টটাকে একটু চেঞ্জ করেছি, চেঞ্জ করে আমি একটা অন্য জিনিস নিয়ে এসেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, তুমি যেটা বলেছো একদম ঠিক আছে। এবার কি জিনিস আমি করেছি, এটা যে নিউটনের সেকেন্ড ল যেটা বলছে দ্য অ্যাক্সিলারেশন of the body is directly proportional to the net force acting on a body and inversely proportional to the mass of the body. ঠিক আছে, তুমি যেটা মোমেন্টাম বলছো, সেই মোমেন্টামটাকে যদি ডেরিভেশন করা হয় ডিটি বাই ডিভি করে, তখনই আমরা কি পাচ্ছি, অ্যাক্সিলারেশন পাই। ঠিক আছে, এই ডেরিভেশনটা কি জানো তো, মোমেন্টাম থেকে কি করে অ্যাক্সিলারেশন আনা যায়, না জানো না? হ্যাঁ ঠিক আছে, সবাই জানো এখানে? না না জানলে বলো, কনসেপ্ট ক্লিয়ার না করে চলে যাও না কিন্তু। জানো না সেটা বলো। কেউ কিছুই বলে না। আরে বলতে হবে তো, না জানলে কি আছে, লজ্জার কি আছে? পৃথিবীতে সবাই সবকিছু জেনে বসে আছে। না দাদা জানি না। তাহলে সেটা বলবে না, লজ্জার কি আছে? দেখো, নিউটনের যেটা সেকেন্ড ল, যেটা অ্যাকচুয়ালি নিউটন দিয়ে গেছে, কি দিয়ে গেছে? রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, তাই তো? সেটা তার কার সাথে প্রপোর্শনাল বলো, কে বলছিল? applied force, অ্যাপ্লাইড রেজাল্টেন্ট ফোর্স। ঠিক আছে, resultant net force. অ্যাপ্লাইড রেজাল্টেন্ট বা নেট ফোর্স। এবার এই মোমেন্টাম কথার অর্থ কি? মাস ইনটু ভেলোসিটি, এটাও লিখতে পারি আমরা, হ্যাঁ কি না? মোমেন্টাম ইকুয়াল টু মাস ইনটু ভেলোসিটি, লিখতে পারি তো? হ্যাঁ ওকে, তাহলে লিখলাম আমরা। আর এখানে ইনভার্সলি প্রপোর্শন, মানে ডাইরেক্টলি প্রপোর্শনাল হয়েছে, প্রপোর্শনাল সাইন দিলাম। আমরা এখানে এফ লিখছি, এটা রেজাল্টেন্ট ফোর্স এফ। এবার এখানে দেখো, খালি তো মোমেন্টাম বলেনি, মোমেন্টামের সাথে কি রয়েছে, রেট অফ চেঞ্জ। তাহলে আমাকে বলো, একটা মোমেন্টাম রেট অফ চেঞ্জ, এই কথাটা অর্থ কি? টাইমের রেসপেক্টে মোমেন্টামে কতটা পরিবর্তন হচ্ছে, তাকেই আমরা রেট অফ চেঞ্জ বলি। আর যখনই এখানে টাইমের রেসপেক্টের গল্প চলে আসলো, তখনই আমরা কি করবো, মোমেন্টামের ডেরিভেটিভ নিব উইথ রেসপেক্ট টু টাইম, মানে ডি বাই ডিটি করবো। এই ডি বাই ডিটি তো হয়ে গেল রেট অফ চেঞ্জ টাইমের রেসপেক্টে, কিন্তু ঠিক আছে, এটা সবসময় মনে রাখবে, মোমেন্টামের রেট অফ চেঞ্জটা অলওয়েজ টাইমের রেসপেক্টে মেজার করা হয়। দেখো, ওই রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম থেকে ডি বাই ডিটি ব্র্যাকেটে হচ্ছে এম ইন্টু ভি, এই যে জায়গাটা, এইটা কি সবাই ধরতে পেরেছে তো? যে জানি না বলছিলে, হ্যাঁ স্যার, ধরতে পেরেছো তো? হ্যাঁ দাদা। এবার আমাকে বলো, এই যে এখানে এমটা লিখেছি, অন্য কেউ বলো তো, মেয়েদের মধ্যে থেকে কেউ একজন বলো, এই এমটা কি? হোয়াট ইজ এম এখানে? মাস। মাস, একদম। আর এই ভিটা কি? ভেলোসিটি। ভেলোসিটি। এবার বলো, আমরা এই ডি বাই ডিটি, এটাকে আমরা কি বলি, ডেরিভেটিভ বলি। ডেরিভেটিভ বলা হয় তো, এটা টাইমের রেসপেক্টে ডেরিভেশন করা হচ্ছে, তাই তো? ডেরিভেশন কথার অর্থ যারা জানো না, তাদেরকে একটা ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে দিই। ধরে নাও তোমার কাছে একটা কি আছে, আলু আছে। এবার তুমি কি করছো, সে আলুটাকে তরকারি রান্না করার জন্য স্লাইস করছো। এবার আমাকে বলো তো, আমি ওই আলুটার এই একটা পোর্শনকে তুলে নিলাম, তুলে নিয়ে বললাম আলুটা ভীষণ বাজে, পচে গেছে। আরেকটা কি করলাম আমি,
এই পোর্শনটাকে তুলে নিলাম। এইটাকে তুলে নিয়ে আমি কি বলবো, সেই আলুটা কি পচেই থাকবে, মানে পচাই থাকবে, না এটা ভালো হতে পারে? ভালো হতে পারে। ভালো হতে পারে। এবার তুমি বলো যে এই আলুটার যদি টেস্টের কথা বলি, তাহলে এই যে প্রথমের যে পোর্শনটা তুলেছিলাম তার টেস্ট যা হবে, এই সেকেন্ড পোর্শনের যেটা আমি তুললাম তার টেস্ট কি আলাদা হবে না একই হবে? আলাদা হবে। আলাদা হবে। ভালো করে ভেবে দেখো তো। তুমি ধরো একটা শসা নিয়েছো, শসা প্রথমের অংশে যেরকম টেস্ট পাচ্ছ, মিডিল অংশে কি টেস্টটা চেঞ্জ হয়ে যাবে তোমার? একই থাকবে। একই তো থাকবে না? এই যে ব্যাপারটা, এই যে আমি যে প্রত্যেকটা পার্টে পার্টে স্লাইস করলাম, এই জিনিসটাকে বলা হয় ডেরিভেশন। ডেরিভেশন মানে বাংলা কথায় হচ্ছে কোনো একটা আনজিওমেট্রিক্যাল শেপের ম্যাটেরিয়ালকে তাকে স্লাইস কেটে নেওয়া। আর যখনই আমি এই প্রত্যেকটা স্লাইসকে আমি যোগ করে দিব, তখনই তাকে বলা হবে ইন্টিগ্রেশন। ঠিক আছে? ওই জন্য ইন্টিগ্রেশন আমরা কি করি, লিমিট লাগাই 0 থেকে 1, অর্থাৎ কি এখানে এটা 0, এখানে এটা 1, যদি আমি এখান থেকে এতটুকু যোগ করতে যাই তখনই তাকে আমরা বলে দেবো ইন্টিগ্রেশন করলাম। ডেরিভেশনের ঠিক অপোজিট জিনিসটাই ইন্টিগ্রেশন, এটা মাথায় রাখবে যদি কেউ না জেনে থাকো। ঠিক আছে? ডেরিভেশন মানে হচ্ছে বিয়োগ করা, ইন্টিগ্রেশন মানে হচ্ছে যোগ করা। নর্মাল যোগ করতে পারতাম, কিন্তু কেন করতে পারি না, কারণ আমরা যেটা যার ডেরিভেটিভ বা যার ইন্টিগ্রেশন করি তার কোনো ডেফিনিট জিওমেট্রিক্যাল শেপ থাকে না, সেই কারণে ইন্টিগ্রেশন ডেরিভেশনে ইনভেন্ট হয়েছিল। এবার আমাকে একটা জিনিস বলো, যারা ওই সেমিস্টার ডেরিভেশন শিখে এসছো, এই মাসের কি ডেরিভেশন হয়? মাসকে তুমি এরকম করে ভাগ করতে পারবে? না স্যার। পারবে না। মাস একটা কনস্ট্যান্ট, তার মানে ডেরিভেটিভের বাইরে চলে যাবে মাস। তাহলে এম বাইরে চলে গেল। তাহলে এম যদি বাইরে চলে যায়, এটাকে ভালো করে লিখি তাহলে ডিভি বাই ডিটি, আর সেটা ইকুয়াল টু কি হয়ে গেল আমার, ইকুয়াল টু না, প্রপোর্শনাল টু আমার অ্যাপ্লাইড রেজাল্টেন্ট ফোর্স। তাহলে এবার বলো, এই যে ডিভি বাই ডিটি মানে ভেলোসিটি উইথ রেসপেক্ট টু টাইম, একে আমরা কি বলতে পারি? অ্যাক্সেলারেশন। একদম। তাহলে এম ইন্টু এ হয়ে গেল। এবার আমরা কি করবো, এই প্রপোর্শনাল সাইন সরানোর জন্য একটা কনস্ট্যান্ট নিয়ে আসবো। নিউটন কনস্ট্যান্ট কে কে ধরে নিয়ে গেছিল, কে ইকুয়ালস টু হচ্ছে এফ, এবং যার ভ্যালু নিউটন বলে দিয়েছিল যেটা 1 হবে। তার মানে এটাকে ঘুরিয়ে আমরা কি লিখতে পারি, এফ ইকুয়াল টু এম ইন্টু এ লিখতে পারি। পারি তো? হ্যাঁ কি না? স্যার। এবার একটা ভালো করে জিনিস ভেবে দেখো, এই এফটা কার সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল? অ্যাক্সিলারেশনের সাথে, তাই তো? হ্যাঁ। ডাইরেক্টলি প্রপোর্শনাল। এবার কোনো একটা বডি, ধরো আমি তোমার কথাই বলছি, তোমার বডির যেটা মাস, আমি সে বললাম এটা 10 ধরে নিলাম। এবার তোমাকে আমি কি করছি না, একটা ফোর্স অ্যাপ্লাই করছি। ঠিক আছে? এবং কি হলো, ফোর্স অ্যাপ্লাই করার ফলে তুমি কি করছো, তুমি এখানে অ্যাক্সিলারেট করে এই পজিশনে পৌঁছে গেলে। তাহলে আমি যদি ঘুরিয়ে বলি যে তুমি ধরো 2 ইউনিট অ্যাক্সিলারেট করেছো, তাহলে আমি ঘুরিয়ে বলো তো যে তোমাকে আমি কত ফোর্স অ্যাপ্লাই করেছি, কত ইউনিট ফোর্স অ্যাপ্লাই করেছি? 20 ইউনিট। 20 ইউনিট। তাহলে করলে কি করে, এফ ইকুয়াল টু 10 ইন্টু 2। তাহলে এই যে তুমি এফ এর ভ্যালুটা তুমি বের করে ফেললে, এটাকে আমরা কি বলি ফোর্সের ভাষাতে, ম্যাগনিটিউড বলতে পারি। তার মানে এই যে ম্যাগনিটিউডটা তুমি বের করলে, এটা কোন ফর্মুলা থেকে বের করলে, নিউটনের কোন ফর্মুলা হেল্প করে? ওই এফ ইকুয়াল টু এম এ। তার মানে নিউটনের সেকেন্ড ফর্মুলা থেকে। সেকেন্ড ফর্মুলা। তার মানে আমাদের নিউটনের সেকেন্ড ফর্মুলাটা, এবার ফাইনালি পয়েন্টে আসি, নিউটনের সেকেন্ড ফর্মুলা কি দেয় না, ম্যাগনিটিউড অফ ফোর্সের কনসেপ্টটা দিয়ে যায়। অর্থাৎ আমরা ফোর্সের ডেফিনেশনটা পেলাম ফার্স্ট ল থেকে, ফোর্সের ম্যাগনিটিউড কত হবে তার কনসেপ্টটা পেয়ে গেলাম আমরা নিউটনের সেকেন্ড ল থেকে। কি করে পাচ্ছি না, এফ ইকুয়াল টু এম এ করে পাচ্ছি। দেখো সবাই নিউটনের ফার্স্ট ল সেকেন্ড ল বুঝতে পেরেছো? এই কনসেপ্টটা কি সবার কাছেই ছিল আগে থেকে, নাকি এটা নতুন কিছু পেলে এখান থেকে? ফর্মুলাটা জানতাম, কিভাবে ডেরাইভ হয় ওটা জানতাম না। এই যে নিউটনের ম্যাগনিটিউড যেটা যেটা দিয়ে যায়,
যে সেকেন্ড ল থেকে ম্যাগনিটিউড বাই ফোর্সে, এটা কি জানতে সবাই? না জানতে না? জানতাম দাদা। ব্যাপারটা হচ্ছে কনসেপ্টটা ছিল তোমাদের কাছে, তোমরা ডিপলি ওটাকে ঢুকে অ্যানালাইসিস করোনি, ঠিক আছে? এমন তো না যে আমি নতুন কিছু এখানে বললাম, সমস্ত কিছু পুরোনো কথাই কিন্তু বলছি, জাস্ট জিনিসগুলোকে তোমাদেরকে রিলেট করতে হবে। সিভিলের এই একটা জিনিস, হ্যাঁ, সিভিল বলবো না, যে কোনো ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চের একটা জিনিস কি বলতো, যে একটা সাবজেক্ট বা একটা টপিক আরেকটা টপিকের সাথে ইন্টারলিঙ্ক। তুমি যদি কোনো একটা টপিককে একটু গাছড়া দিয়ে পড়ো, তাহলে কি হবে, নেক্সট যে টপিক গুলো আসতে থাকবে তোমার কাছে সবটা মাথার উপরে উঠে যাবে। এই জন্য কিন্তু প্রথম থেকেই কনসেপ্টের উপর জোর দেওয়া। নাম্বার তো ভালো আসেই, কিন্তু কনসেপ্টটাও দরকার, তোমাদেরকে শিখতে এসছো তো তোমরা সবাই। আচ্ছা, এবার আমি কি করব, নিউটনের থার্ড লতে। এবার কেউ একজন বলো নিউটনের থার্ড লটা, ভেরি ফেমাস ল। প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে। তার মানে কি বলছে নিউটনের থার্ড লতে, এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। এবার অ্যাকশন আর রিয়াকশন সম্পর্কে একটু জানি। অ্যাকশন কি জিনিস, ধরো একটা মানুষ এখানে কি করছে, বোর্ড থেকে সে উঠছে, এবার সে যখন এখান থেকে ফ্লোরে পা দিচ্ছে তখন কি করছে, উপরে ওঠার জন্য সে সামনের দিকে একটা ফোর্স অ্যাপ্লাই করছে, এবং এই সামনের দিকে ফোর্সটা অ্যাপ্লাই করার জন্য কি হয়ে যাচ্ছে না, তার বোর্ডটা পিছনের দিকে সরে যাচ্ছে। তার মানে যে প্রথম যে অ্যাপ্লাইড ফোর্স সে নিজে থেকে দিল, সেই অ্যাপ্লাইড ফোর্সটা হয়ে গেল আমার অ্যাকশন ফোর্স, এবং এই অ্যাকশন ফোর্সকে কাউন্টার করার জন্য যে রিয়াকশন ফোর্স, যে ফোর্সটা জেনারেট হলো তাকে কি বলা হচ্ছে, রিয়াকশন ফোর্স। একটা কোশ্চেন তোমাদেরকে ভাইভাতে খুব জিজ্ঞেস করে, যে কোনো একটা বডিতে সবার প্রথমে কোনটা হয়, অ্যাকশন ফোর্স আসে না রিয়াকশন ফোর্স আসে? বলো তো বুদ্ধি করে। অ্যাকশন ফোর্স। অ্যাকশন ফোর্স আসে। এবার যদি বলা হয়, যেটা তোমরা আগের সেমিস্টারে পড়ে এসছো, স্ট্রেস আর স্ট্রেন, এই স্ট্রেস আর স্ট্রেনের মধ্যে কোনটা অ্যাকশন আর কোনটা রিয়াকশন? স্ট্রেস অ্যাকশন, স্ট্রেন রিয়াকশন। এইখানেই হয়ে গেল জিনিসটা গন্ডগোল। একটু রিলেট করিয়ে দিই। একটা বডি আছে, বডিটাকে তুমি কি করছো, একটা ফোর্স দ্বারা টানছো, তাই তো? এবং সেই বডিটা কি হচ্ছে, এদিকে বেড়ে যেতে চাইছে, এবং যখনই বেড়ে যেতে চাইছে তখনই কি হচ্ছে, ইন্টারনালি অপোজিট ক্রস সেকশন ওয়াইজ সেই বডিটার মধ্যে একটা ফোর্স জেনারেট হলো, যার নাম স্ট্রেস। আর যতটা সে বেড়ে গেল তাকেই আমরা বলি স্ট্রেন। এবার বলো তো কোনটা আগে ঘটলো, স্ট্রেন আগে ঘটলো না স্ট্রেস আগে ঘটলো? স্ট্রেনটা আগে ঘটলো। তাহলে অ্যাকশন কোনটা হয়ে গেল? স্ট্রেন। একদম, মানে গল্পটা এরকমই। পরীক্ষা যতদিন না আসছে তার আগে কি তোমরা বইপত্র খুলে বসো? নিশ্চয়ই না, অনেকেই বসো না। সারা বছর তো পড়ো না, পরীক্ষার আগেই পড়বে। তো পরীক্ষাটা আসার যে কেসটা, এটা হয়ে যাচ্ছে স্ট্রেন, মানে ওটাই অ্যাকশন। ওই যে পরীক্ষা আসলো বলে তোমরা এখন নিজেকে বাঁচানোর জন্য, পাস করার থেকে বাঁচানোর জন্য কি করছো, বইপত্র খুলে বসতে যাচ্ছ, ওটা হয়ে গেল তখন স্ট্রেস। ওই জন্য তো আমরা বলি পরীক্ষা আসলে পরে স্ট্রেস বেড়ে যায়, কেন? কারণ তোমরা তখন রিয়াকশন জেনারেট হচ্ছে তোমাদের মধ্যে, ঠিক আছে? অ্যাকশন তো তোমরা নিচ্ছ না, অ্যাকশন পরীক্ষার আগেই নেওয়া উচিত, ঠিক আছে? রিলেট করবে জিনিসগুলো। এই নামগুলো কিন্তু এমনি এমনি উঠে আসেনি, কিন্তু আমাদের সোশ্যাল অ্যানালাইসিস থেকেই কিন্তু এগুলো উঠে আসা। হুট করে কোনো একটা বিজ্ঞানী মনে হয় নিজের নাম আমরা স্ট্রেস দিয়ে দিই, ঠিক আছে? বাস্তবের সাথে লিঙ্ক আছে। তাহলে নিউটনের থার্ড ল দুটো জিনিসের কনসেপ্ট দিয়ে গেছে, একটা হচ্ছে অ্যাকশন এবং রিয়াকশন ফোর্সের কনসেপ্ট দিয়ে গেছে, এবং কি বলছে, যে প্রত্যেকটা অ্যাকশনের ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন ঘটবে। এইখান থেকে আমরা একটা নতুন জিনিস শিখবো। কি জিনিস শিখবো না, ইকুইলিব্রিয়াম কনসেপ্টটা শিখবো। এবং আমি একটা জিনিস বলে রাখি, এই যে সিভিল ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ারিং এর যত স্ট্রাকচার দেখতে পাচ্ছ, তার সব অ্যানালাইসিস এই ইকুইলিব্রিয়াম কনসেপ্টের উপর দাঁড়িয়ে আছে। এই একাই ইকুইলিব্রিয়াম কনসেপ্ট ক্যারি করছে এটা। যত বড় বড় শক্ত শক্ত তোমরা ব্রিজ দেখতে পাও, তার যে অ্যানালাইসিস গুলো করা হয়, সেটা হাওড়া ব্রিজ, হোয়াট এভার ব্রিজ, বড় বড় বিল্ডিং, 10 তলা 12 তলার বিল্ডিং বলো, 100 তলা বিল্ডিং বলো, হোয়াট এভার, সব কিছু দাঁড়িয়ে আছে কিন্তু এই ইকুইলিব্রিয়াম কনসেপ্টটার উপর। কিরকম কেসটা, আমি একটা এখানে ছবি আঁকিয়েছি,
যে একটা উডেন প্ল্যাঙ্ক রয়েছে এবং তার মধ্যে আমি দুটো বলকে রেখেছি, লোহার বলকে, এবং এই লোহার বলগুলো কি করছে না ডাউনওয়ার্ড 5 কেজি করে ফোর্স ডাউনওয়ার্ড দিকে দিচ্ছে। এবং নিচে কি রাখা আছে, নিচেও আরেকটা লোহার বল রাখা আছে, এবং সে কি করছে, সে আপওয়ার্ড ডাইরেকশনে একটা 10 কেজি ওয়েট পাস করছে, এবং দেখা যাচ্ছে উডেন প্ল্যাঙ্কটা একদম স্টেবল কন্ডিশনে দাঁড়িয়ে আছে। তাহলে আমাকে বলো যে এখানে কি আমি এটা বলতে পারি যে F1 প্লাস F2 ইকুয়াল টু FR, ছবিটা দেখে? হ্যাঁ। এটা যদি বলতে পারি তাহলে আমাকে একটা জিনিস বলো, এখানে নেট ফোর্স কত? 0. একদম। আর এই যে নেট ফোর্স 0, এই গল্পটার নামই হচ্ছে বাংলা কথায় ইকুইলিব্রিয়াম, বা বাংলা কথায় সাম্যতা, ইংলিশে ইকুইলিব্রিয়াম। যখনই আমরা নেট ফোর্স 0 কনসেপ্ট নিয়ে চলে এসেছি, তাহলে একটা জিনিস ভেবে দেখো, এই বডিটাতে যদি নেট ফোর্স 0 থাকে তাহলে বডিটা কি থাকবে? স্টেবল থাকবে, রেস্টে থাকবে, হ্যাঁ কি না? তাই তো? নেট ফোর্সই যদি না থাকে ওর মধ্যে কোনো, তাহলে বডিটা স্টেটেই থাকবে, মানে যে কন্ডিশনে ছিল, রেস্ট কন্ডিশনে, যেহেতু স্ট্যাটিক করছি তাহলে রেস্ট কন্ডিশনে ছিল, তার মানে বডিটা রেস্টেই থাকবে, তাই তো? রিপ্লাই করো রে ভাই। হ্যাঁ। ওকে, তাহলে এটাকে আমরা কি বলছি, যে এই ইকুইলিব্রিয়াম কনসেপ্টটা কে নিয়ে এসছে বা কে দিয়ে গেছে? নিউটনের থার্ড ল দিয়ে গেছে। এই যে তিনটে পয়েন্ট, এই তিনটে পয়েন্ট ভাইভাতে ভীষণ ভীষণ ভাবে ইম্পর্টেন্ট। নিউটনের ফার্স্ট ল থেকে ফোর্সের ডেফিনেশন, সেকেন্ড ল থেকে ফোর্সের ম্যাগনিটিউড, থার্ড ল থেকে কনসেপ্ট অফ ইকুইলিব্রিয়াম। এই তিনটে জিনিস একদম ভালো করে খাতায় নোট করে রাখো। যদি আমরা নোট দিয়ে দিব, স্টাডি মেটেরিয়ালও দিয়ে দিব, কোনো অসুবিধা নেই, তবুও নিজের যেটা রাফ খাতা সেটাতে লিখে রাখতে হবে। এবারে ইকুইলিব্রিয়াম কথার অর্থ কি? যেটা নেট ফোর্স 0 বেরোচ্ছে, তার মানে নো ট্রান্সলেশন অর নো রোটেশন, অর্থাৎ বডিটা কোনো ডাইরেকশনে, মানে এক্স এবং ওয়াই ডাইরেকশনে সে সরবেও না, নড়বেও না, আবার কি না সে রোটেট বা ঘুরবেও না, অর্থাৎ বডিটা রেস্টে থাকবে। তার মানে ইকুইলিব্রিয়াম কথার অর্থই হচ্ছে, যদি বলি কোন একটা বডি ইকুইলিব্রিয়ামে আছে, তার মানে বডিটার মধ্যে নেট ফোর্স 0, অর্থাৎ বডিটা স্টেবল বা স্ট্যাটিক কন্ডিশনে দাঁড়িয়ে আছে বা রেস্টে আছে। জিনিসটা বোঝা গেল? ধরতে পারলে? দেখো ধরতে পেরেছো কিনা, বলো, রিপ্লাই করো। হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ দাদা। এরপরে আমরা নিউটনের আরেকটা ল, নিউটনস ল অফ গ্র্যাভিটেশন। এই লটা সম্পর্কে কারো কোনো আইডিয়া আছে? কেউ শুনেছে এই লটা? কি ল আমি বলি। ধরো দুটো বডি আছে, প্রথম বডিটার যেটা মাস তাকে আমরা বলছি M1, ঠিক আছে, আর দ্বিতীয় যে বডিটা রয়েছে তার মাস হচ্ছে M2। এবং নিউটনের কথা অনুযায়ী এই দুটো বডি একে অপরের দিকে আকর্ষণ করছে, অর্থাৎ তারা নিজেদেরকে একে অপরের দিকে কাছে টানছে, এবং একটা আকর্ষণ ফোর্স যার নাম কিনা F তাদের মধ্যে অ্যাক্ট করছে, ঠিক আছে। এবং এই দুটো বডির মাঝে যে ডিস্টেন্স তাকে আমরা বলছি D। দুটো বডি রয়েছে যার মাস হচ্ছে M1 এবং M2, এবং কি হচ্ছে, এদের দুজনের মধ্যে আকর্ষণ হচ্ছে, এবং এদের দুজনের মাঝখানে যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে D। এবার নিউটনের কথা অনুযায়ী, অ্যাজ পার নিউটনস ল, কি বলছে সে? এই এফটা, এই আকর্ষণ ফোর্সটা কার সাথে ভ্যারিজেস না, এই M1 ইন্টু M2 সাথে, মানে এদের দুজনের মাসের প্রোডাক্টের সাথে এই এফ ফোর্সটা প্রপোর্শনাল, ডাইরেক্টলি প্রপোর্শনাল। কিন্তু
এই যে এদের দুজনের মাঝখানে যে ডিস্টেন্স, তার সেই ডিস্টেন্সের স্কোয়ারের সাথে সেই ফোর্সটা ইনভার্সলি প্রপোর্শনাল। এইটা হচ্ছে নিউটনের ল অফ গ্র্যাভিটেশন। এবার আমি এই সমস্ত জিনিস না এইভাবে মনে রাখতে পছন্দ করি না, আমি আমার স্টাইলটা বলছি, কারো যদি ভালো না লাগে সে তার নিজের মতো করে রাখবে। এইভাবে মানে এত ল মনে রাখা পসিবল না। আমি যেটা মনে করি যে ভাই একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, এখন প্র্যাকটিক্যালি কথাটা বাস্তব, তোমরা নিজেরাই রিলেট করো তাহলে বুঝতে পারবে। এবং সেই ছেলেটার মধ্যে কি আছে না, সেই ছেলেটা দেখতে সুন্দর সুন্দর, পড়াশোনা জানে, সরকারি চাকরি করে, এডুকেটেড, তার কোয়ালিটি আছে। এই কোয়ালিটিটাকে আমি বলছি কি M1। আর একটা মেয়ে আছে, মেয়েটাও তাই, তার মধ্যেও কোয়ালিটিস রয়েছে, সেও দেখতে সুন্দর সুন্দর, পড়াশোনা করছে, সরকারি চাকরি করছে, হোয়াট এভার যা যা কোয়ালিটি থাকা দরকার ছিল সে কোয়ালিটিটা আছে। এবং এরা দুজনে কি আছে না রিলেশনশিপে আছে। এবং এদের দুজনের মাঝখানে যে রিয়াকশন ফোর্সটা, একে অপরকে যে আকর্ষণ করছে, প্রেম ভালোবাসার যে কেসটা, তার সাথে সেটা হচ্ছে আমার এফ ফোর্স। এবং এদের দুজনের মাঝখানে যে ডিস্টেন্স, অর্থাৎ তারা দুজন যেখানে থাকছে তাদের মাঝখানে ডিস্টেন্সটা হচ্ছে ডি, নর্মাল কন্ডিশনে। এবার অ্যাজ পার নিউটন ল, এফ ততক্ষণ পর্যন্ত ঠিকঠাক থাকবে, অর্থাৎ এই আকর্ষণ ফোর্সটা ততক্ষণ পর্যন্ত কন্টিনিউ করবে বা রিলেশনশিপটা কন্টিনিউ করবে যতক্ষণ M1 এবং M2 দুজনে কাছাকাছি থাকবে এবং তাদের একটা সম্মিলিত প্রচেষ্টা থাকবে। কিন্তু যদি দেখা যায় যে কালকে সেই ছেলেটা, যেটা দুজনের বাড়ি প্রথমে কলকাতায় ছিল, কিন্তু সেই ছেলেটা চলে গেল চাকরি পেয়ে ব্যাঙ্গালোর, প্রেমটা হয়ে গেল লং ডিস্টেন্স রিলেশনশিপ। না তোমরা নিজেরাই ভেবে দেখো, লং ডিস্টেন্স রিলেশনশিপ সহজে টেকে না। তার কারণটা হচ্ছে কি না, এই ডিস্টেন্সের স্কোয়ারের সাথে ওই আকর্ষণ ফোর্সটা ইনভার্সলি প্রপোর্শনাল। কথাটা বোঝা গেছে কি বলতে চাইলাম? এখন নিউটন ল অফ গ্র্যাভিটেশন কিন্তু এই কনসেপ্টটাকে দিয়ে গেছে। মানে নিউটন কখনো প্রেম ভালোবাসা কনসেপ্ট দেয়নি, বাট এটা কিন্তু আমাদের নর্মাল লাইফের ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য। বুঝতে পারলে জিনিসটা? হ্যাঁ, ঠিক আছে, বাহ, আমি বাহ, এইভাবে বাহ। মনে রাখতে চাই। ঠিক আছে, এবার কি হচ্ছে, যে কোনো একটা জিনিস যখনই কি প্রপোর্শনাল সাইন সরাবো, তখন কাকে নিয়ে আসতে হবে? একটা কনস্ট্যান্টকে তুলে আনতে হবে। তাহলে কনস্ট্যান্টকে নিয়ে আসি, এফ ইকুয়ালস টু জি, বড় জি, M1 M2 বাই ডি স্কোয়ার। এই যে বড় জিটা, এই বড় জিটার নামই হচ্ছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, এবং এই কারণেই এই লটাকে বলা হয় নিউটনস ল অফ গ্র্যাভিটেশন। কেউ গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের যে ভ্যালু হয়, সে ভ্যালুটা বলতে পারবে? একটা ভ্যালু আছে, কেউ কি জানো? হ্যালো, 981 $981 হতে পারে। আমরা যে ভ্যালুটা অ্যাকচুয়ালি এমসিকিউ পারপাসে করবো, এটা কিন্তু এমসিকিউ তে আসে তোমাদের, হ্যাঁ, 6.7 ইন্টু 10⁻⁻11। ঠিক আছে, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের ভ্যালু। দেখো এই জায়গাটা বোঝা গেছে। তাহলে আমি আরেকটা, এইখান থেকে আরেকটা কনসেপ্টে যাবো। তাহলে বুঝতে পেরেছো তো নিউটন ল অফ গ্র্যাভিটেশন কি করছে জিনিসটা? হ্যাঁ দাদা। হ্যাঁ বুঝতে পেরেছি। এবারে আমরা এই গল্পটাকেই আমরা কি করব, একটু অন্যভাবে রিপ্রেজেন্ট করব এবং সেখান থেকে একটা অন্য জিনিস শিখবো। কি জিনিস শিখবো? যে দুটো বডির কথা বলছিলাম, সে দুটো বডি থাকছে, এবং আমি বলে দিচ্ছি যে একটা বডি যেটাকে M1 বলছিলাম, সেটা M1 না, এখন সেটা মাস অফ আর্থ, মানে আমাদের পৃথিবী। এবং যেটা আরেকটা বডি ছিল তাকে আমরা M2 বলছি বা মাস অফ ম্যান বলে দিচ্ছি। ঠিক আছে, তার মানে পৃথিবী কি করছে, তার নিজের কেন্দ্রের দিকে সবসময় কি করছে, যে কোনো বস্তুকে আকর্ষণ করছে। তাহলে এখানেও কি সে ওই এফ ফোর্সটা অ্যাক্ট করে, তাই তো? এবং এই আর্থ থেকে সেই মানুষের যে একটা ডিস্টেন্স থাকে, তাকে আমরা ডি বলতে পারি।
তাহলে অ্যাজ পার নিউটন ল অফ গ্র্যাভিটেশন ফর্মুলাটাকে লিখি আমরা। এফ ইকুয়ালস টু কি লিখতে পারবো, তার মানে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট জি ইন্টু মাস অফ আর্থ, এবং সেই ডিস্টেন্সটা মাস অফ ওই বডিটা থেকে মাস অফ আর্থের ডিস্টেন্স ডি, এটা লিখতে পারি, ইন্টু এখানে মাস অফ ম্যান লিখতে পারি। এটা লিখতে পারি তো, দেখো ওই ফর্মুলাটা থেকে এটা লেখা যায় তো। স্যার ডি স্কোয়ার হবে না? হ্যাঁ, ডি স্কোয়ার, সরি। এবারে যখন আমি এখানে জি এর ভ্যালুটা 6.7 ইন্টু 10⁻11 বসাবো, মাস অফ আর্থ অ্যাস্ট্রোনমিক্যাল ডেটা থেকে গিয়ে বসাবো, এবং কোনো একটা বডি ডিস্টেন্স আর্থের সেন্টার থেকে কত দূর সেটাকেও বসাবো, এই টোটালটাকে যখন আমরা ভ্যালু বসাবো, তখন আমরা যে জিনিসটা অ্যাকচুয়ালি পাই সেটা হচ্ছে আমাদের বহু প্রচলিত স্মল জি। কি জিনিস? গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, তাই তো? এটাকেই তো জি বলা হয়, এবং এর ভ্যালু কত হয়? 9.81। ইউনিট কি হয় কে বলতে পারবে? পার সেকেন্ড স্কয়ার। এই জি এর ভ্যালুটাই হচ্ছে আমাদের গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন। তাহলে এই যে বড় জি থেকে এই গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন কি করে আসে, এটা বুঝতে পারলে জিনিসটা? এটা কি সবাই জানতে? হ্যাঁ সবাই জানতে? কিছু কিছু জন জানতে? তাহলে আমরা এখান থেকে এফ ইকুয়াল টু কি লিখতে পারি? এফ ইকুয়াল টু এম ইন্টু জি, এটা লিখতে পারি। দেখো জিনিসটা বোঝা গেল কিনা বলো, সব বুঝতে পেরেছো? এখান থেকে কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো কিন্তু। না দাদা, কোয়েশ্চেন নেই। ওকে, এরপরে আমরা আজকে একদম শেষ টপিকে চলে এসেছি ডেমো ক্লাসে, যেটা হচ্ছে আমরা সেই সাপোর্ট রিয়াকশন বলে একটা জিনিস শিখব। সাপোর্ট রিয়াকশন মানে আমাদের যে স্ট্রাকচারাল অ্যানালাইসিস গুলো হয়, সেই অ্যানালাইসিস গুলো কিসের বেসিসে হয় না, আগেই বললাম ইকুইলিব্রিয়াম কনসেপ্টের বেসিসে হয়। অর্থাৎ আমি যদি কোনো একটা পার্টিকুলার বিমকে ধরে নিচ্ছি, আমি একটা স্ট্রাকচারাল এলিমেন্ট বিম, যেটা আমরা নামটা সবাই হয়তো শুনেছি, সেই বিমকে কি করছি, আমি ওপর থেকে একটা লোড দিচ্ছি। কিসের লোড? না স্ল্যাবের লোডটা ধরো আসছে 10 নিউটন হিসাবে। এবারে এই বিমটাকে যদি আমাকে স্টেবল রাখতে হয় বা ইকুইলিব্রিয়ামে রাখতে হয়, তাহলে বিমটা কোথাও না কোথাও একটা সাপোর্টের ওপরে থাকবে। প্রত্যেকের বাড়িতে দেখো কলামের ওপরে আছে তোমাদের বাড়ির বিমগুলো। এবার এই কলামটা এই বিমটাতে যে রিয়াকশন ফোর্সটা ডেভেলপ করবে, সেই রিয়াকশন ফোর্সটাকেই আমরা কি বলবো না সাপোর্ট রিয়াকশন। অর্থাৎ এক্সটার্নাল ফোর্সের জন্য কোনো একটা স্ট্রাকচারাল মেম্বারে যে ধরনের সাপোর্টে যে ধরনের রিয়াকশন ডেভেলপ হবে তাকেই আমরা সাপোর্ট রিয়াকশন বলি, ঠিক আছে? আর এটাই কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ারিং এর অ্যানালাইসিস পার্ট। এখান থেকে কিন্তু তোমাদের সবকিছু কনসেপ্ট তৈরি হবে, মম বলো, টস বলো, এডিএস অ্যাডভান্স ডিজাইন স্ট্রাকচার বলো, সব কিছু এই সাপোর্ট রিয়াকশন জায়গাটা থেকে কিন্তু হচ্ছে। খুব ভালো করে শিখবে জায়গাটা। কি জিনিসটা করতে চলেছি সেটা বোঝা গেছে তো? বলো আগে। হ্যাঁ দাদা, বুঝতে পেরেছি। স্যার আরেকবার দেখিয়ে দিন। হ্যাঁ বলছি, ধরো প্রত্যেকের বাড়িতে বিম আছে তো, দেখতে পাচ্ছ প্রত্যেকের বাড়িতে বিম, যাদের যাদের ফ্রেম স্ট্রাকচার রয়েছে। আচ্ছা আমি অত ভেতরে ডিটেলে যাচ্ছি না। যাদের যাদের বাড়িতে বিম রয়েছে, বিমের সাথে সাথে কলামও আছে, দেখতে পাচ্ছ তোমরা। তাহলে আমি কি এটা বলতে পারি যে তোমাদের বাড়ি বিমটা এই কলামের সাথে সাপোর্টে রাখা আছে? সাপোর্ট মানে হেল্প নিয়ে রাখা আছে, তাই তো? কলামের ওপরে রেস্ট করানো আছে। এবার যখনই বিমটার উপর থেকে স্ল্যাবের যে লোড, স্ল্যাব মানে ছাদ, ছাদের যে লোডটা পড়বে, তখন কি করতে চাইবে? বিমটা ডিফর্ম হতে চাইবে, তাই তো? যেটা আমরা পড়লাম, যে কোনো ম্যাটেরিয়ালের ডিফরমেশন। কিন্তু নিউটনের থার্ড ল অনুযায়ী অ্যাকশন ফোর্স আর রিয়াকশন ফোর্স ইকুয়াল হতে হবে, তাহলে সেই ইকুইলিব্রিয়ামে থাকবে। তাহলে কি হচ্ছে, এই ওপর থেকে যে লোডটা নিচে আসলো, সেই নিচের থেকেও তাহলে আমাকে সম পরিমাণ লোড ওপরে পাঠাতে হবে, তাহলে নেট ফোর্স 0 থাকবে। তখন কি হচ্ছে না, এই কলাম আর বিমের যে সাপোর্টে এইখানেও ফোর্স ডেভেলপ হচ্ছে।
যাকে আমরা নাম দিচ্ছি রিয়াকশন ফোর্স। রিয়াকশন ফোর্স এটা হচ্ছে অ্যাকশন ফোর্স। এই অ্যাকশন ফোর্স আসার কারণে সাপোর্ট থেকে কি হলো, রিয়াকশন ফোর্স আসলো, আলটিমেটলি কি হলো, যেটা আমার রেজাল্টেন্ট ফোর্স আর এফ ইকুয়াল টু 0 হয়ে গেল। এবং এই আর এফ ইকুয়াল টু 0 হয়ে যাওয়ার জন্য কি হচ্ছে, তোমার বিমটা বিমের জায়গাতেই তৈরি হয়ে আছে, কখনো বেঁকেও নি ভাঙেও নি। যখনই জানবে যে বিমের মধ্যে ভেঙে গেছে, আর্থকোয়েকে যখন বাড়ি ফাড়ি ভেঙে যায়, বা এই যে কদিন আগে তোমার যাদবপুরের ওখানে একটা বাড়ি উল্টে গেল, ভেঙে গেল, ওই যে কেসগুলো, তখন তার মানে রেজাল্টেন্ট ফোর্সটা তখন 0 ছিল না, রেজাল্টেন্ট ফোর্সের ভ্যালু চলে এসছে, তাই সেই জিনিসটা ভেঙে পড়ে গেছে। দেখো ধরতে পারলে, যে জিজ্ঞেস করেছিলে সাপোর্ট রিয়াকশনটা মানে কি হচ্ছে, ব্যাপারটা বুঝতে পারলে তো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, এবার একটা জিনিস বলো, আমি এখানে যে ছবিগুলো ড্র করেছিলাম, এখানে আমি একটা ছবি এরকম দেখিয়েছিলাম তাই তো, আর নিচের থেকে এরকম দেখিয়েছিলাম। এই যে ফোর্স গুলো, এই ফোর্স গুলোকে আমরা যদি ডাইরেকশনের রেসপেক্টে ভাগ করি, তাহলে কি বলতে পারি? ভার্টিক্যাল ফোর্স বলতে পারি, পারি তো বলতে, কারণ এই যে ডাইরেকশনটা এটা ভার্টিক্যাল ডাইরেকশন, হ্যাঁ কি না? হ্যাঁ। বা আমরা ওয়াই ডাইরেকশন বলতে পারি। তিনটেই তো জিওমেট্রি ফিগার হয়, থ্রিডি বডির ক্ষেত্রে কনসিডার করি। এদিকটা এক্স বলি, এদিকটা ওয়াই বলি, আর এদিকটাকে জেড বলি। তাহলে আমরা এই যে ভার্টিক্যাল ডাইরেকশনটাকে আমরা কি বলছি, ওয়াই ডাইরেকশন বলি। আমরা যারা এই ক্লাসে পড়বো তারা অলওয়েজ ফোর্স গুলোকে আমরা কি করব, ভার্টিক্যাল দিয়ে রিপ্রেজেন্ট করব, ভি দিয়ে। এবং যেহেতু এর রেজাল্টেন্ট ফোর্সটা 0, নেট ফোর্স 0, তাহলে আমরা বলতে পারি ভি ইকুয়াল টু 0। এবং এই যে বিমটা একটু আগে ড্র করেছিলাম, এই বিমের মধ্যে থাকা সমস্ত ভার্টিক্যাল ফোর্স 0 বলে কি লিখলাম আমি, সাপোর্ট রিয়াকশনের ফার্স্ট কন্ডিশন হচ্ছে সামেশন ভি ইকুয়াল টু 0। তাহলেই সে সমস্ত ভার্টিক্যাল ফোর্সের ইকুইলিব্রিয়ামে থাকতে পারে। দেখো ধরতে পেরেছো জিনিসটা কি বলতে চাইলাম এখানে? হ্যাঁ। হ্যাঁ দাদা বুঝতে পেরেছি। আচ্ছা, এবার বিমের মধ্যে বা কলামের মধ্যে বা যে কোনো স্ট্রাকচারাল এলিমেন্টের মধ্যে শুধু যে ভার্টিক্যাল দিক থেকে ফোর্স আসবে তা তো নাও হতে পারে। আর কোন ডাইরেকশন থেকে আসতে পারে? এরকম ডাইরেকশন থেকেও আসতে পারে, পারে তো আসতে, 100 বার পারবে। তাহলে এই যে ডাইরেকশন গুলোর থেকে ফোর্স আসছে, তাহলে এই ডাইরেকশনটাকে আমরা কোন ডাইরেকশন বলবো? এক্স ডাইরেকশন, হরাইজন্টাল। বা এটাকে আমরা হরাইজন্টাল দ্বারা রিপ্রেজেন্ট করব। তাহলে আমরা কি লিখতে পারি, আবার একটা সামেশন এইচ ইকুয়াল টু 0 লিখতে পারি। দুটো হলো। আচ্ছা, সবসময় যে আমাদের এক্স ডাইরেকশন ওয়াই ডাইরেকশন থেকে ফোর্স আসবে তা তো নাও হতে পারে। আমাদের মোমেন্টেরও একটা ব্যাপার আসবে, মোমেন্ট আমি আজকে পড়াবো, তখন বুঝতে পারবো আরো জিনিসটা, যে আমি কি করতে চাইছি না, একটা ফোর্স আমি অ্যাপ্লাই করলাম এখানে, ভার্টিক্যাল ফোর্স দি, এবং সেই ভার্টিক্যাল ফোর্স অ্যাপ্লাই করার জন্য বিমটা কি হতে চাইছে, এইভাবে রোটেট করতে চাইছে, ঠিক আছে, ঘুরতে চাইছে। তাহলে এই যে একটা পয়েন্ট রয়েছে, এই পয়েন্টে কি হলো, একটা রোটেশন তৈরি হলো, যে কিনা বিমটাকে স্টেবল করে মানে আনস্টেবল করে দিতে চায়, ইকুইলিব্রিয়ামে রাখতে চায় না। এই রোটেশনটাকে বলা হয় সামেশন মোমেন্ট ইকুয়াল টু 0। এবার মোমেন্টটা হয়তো ক্লিয়ার নাও হতে পারে এখনই, আমি আরেকটু আগাই, আজকে ক্লাসে ক্লিয়ার হয়ে যাবে মোমেন্টটা, জিনিসটা বুঝতে পেরে যাবে। এবং আমি বলে দিই তোমাদেরকে, মোমেন্টটাকে আমি ফিল করিয়ে দিয়েও যাবো আজকে। তাহলে আপাতত এই দুটো একদম পরিষ্কার, সবার কাছে ক্লিয়ার হয়ে গেছে, সামেশন ভি ইকুয়াল টু 0, সামেশন এইচ ইকুয়াল টু 0। আরেকটা বলে রাখলাম, এটা একটু মনে রেখে দাও, যে সামেশন এম ইকুয়াল টু 0। তাহলে এই যে তিনটে, এই তিনটেকেই আমরা বলি হচ্ছে টোটাল ইকুইলিব্রিয়াম ইকুয়েশন। অন কোথায়? 2D বডির ক্ষেত্রে। এই সেমিস্টারে যেহেতু শুধুমাত্র আমাদের 2D বডির গল্প আছে, তাই আমরা বেস করবো 2D বডির ওপর রাখার। পরবর্তী সেমিস্টার গুলোতে 3D বডিতে গেলে তখন আরো কিছু রিয়াকশন এক্সট্রা পাবো। তাহলে এগুলোকে কি বলা হচ্ছে? ইকুইলিব্রিয়াম ইকুয়েশন বলছে আমরা কোথায়? 2D বডির জন্য। কয়টা ইকুয়েশন তাহলে? 3টে হচ্ছে, কিন্তু এটা মনে রাখবে, এটা এমসিকিউ আসে। 3 নং ইকুইলিব্রিয়াম ইকুয়েশন তৈরি হয়। দেখো এই 3টে কি বুঝতে পারলে, যা যা বললাম এখানে ধরতে পারলে? হ্যাঁ দাদা বুঝতে পেরেছি। ওকে।
এবার আমরা নেক্সট স্লাইডে যাই। সাপোর্ট রিঅ্যাকশনের মধ্যে টাইপ অফ কিছু সাপোর্ট আছে। ফার্স্ট যে সাপোর্টটা আমরা করব সেটা হচ্ছে হিঞ্জ সাপোর্ট। এবার হিঞ্জ সাপোর্ট তোমরা প্রত্যেকে দেখেছো, হয়তো অনেকে নাম জানো, অনেকে হয়তো জানো না। আমি একটা ছবি দেখাই, তাহলেই বুঝতে পারবে। এই জিনিসগুলো কি দেখেছো তোমরা? দেখো তো, এরকম হ্যাঁ স্যার, হিঞ্জের অনেক পরিমাণ দেখেছি। দেখেছি। অনেক দেখেছো। এই জিনিসগুলোকে বলা হয় হচ্ছে হিঞ্জ সাপোর্ট। এই যে এখানে একটা জিনিস দেখতে পাচ্ছ, এই জিনিসটাকে বলা হয় হিঞ্জ। এবার এটা কেন হিঞ্জ, কি ব্যাপার, একটা প্র্যাকটিক্যালি ছবি দেখি আমি, তাহলে বুঝতে পারবো আমরা। কি এটা কেচি তো? সিজার। এই যে সিজারের এখানে এই যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ, এই জিনিসটাকে বলা হয় হচ্ছে হিঞ্জ সাপোর্ট। এবার তোমরা ভালো করে ভেবে দেখো, তোমরা যদি এই কেচির যে দুটো পাত রয়েছে, এই দুটো পাতকে হরাইজন্টালি যদি খুলে আনার চেষ্টা করো, তোমরা কি খুলে আনতে পারবে? রিপ্লাই করবে আমাকে, পারবে খুলে আনতে? না, না খুলবে না। স্যার। পারবে না। তার মানে হিঞ্জ সাপোর্টটা বাধা দিচ্ছে খুলতে। তোমরা যদি ভার্টিক্যাল ফোর্স দিয়ে এই দুটোকে ওপর নিচ করে যদি খুলে আনতে চাও, তোমরা পারবে? পারবে কি পারবে না? তাও খুলবে না। তাও পারবে না। কিন্তু তোমরা যদি এর মধ্যে একটা রোটেশন দাও, ঘোরানোর চেষ্টা করো, তাহলে কি তোমরা এটাকে ঘোরাতে পারবে? হ্যাঁ পারবো, ঘোরাতে পারবো। ঘোরাতে হ্যাঁ, পারবে, হবে, ঘোরানো হবে। সার্টেন অ্যামাউন্ট পর্যন্ত তোমরা ঘোরাতে পারবে। তাহলে আমরা ইকুইলিব্রিয়াম ইকুয়েশন একটু আগে যেটা পড়ে আসলাম, কি কি পড়ে আসলাম? সামেশন এইচ ইকুয়াল টু 0, সামেশন ভি ইকুয়াল টু 0, আর এটা কি পড়ে আসলাম? সামেশন এম ইকুয়াল টু 0। এবার বলো, এই যে হরাইজন্টালটা কেস ছিল, এইখানে হরাইজন্টালটা দুদিকে 0 করে দিচ্ছিল, মানে তুমি করতে পারছিলে না, অ্যাকশন রিঅ্যাকশন সেম হয়ে যাচ্ছিল বলে তুমি খুলতে পারছিলে না হরাইজন্টালি, হ্যাঁ কি না? তাই তো? হ্যাঁ। নেট ফোর্সটা 0 হয়ে যাচ্ছিল হরাইজন্টালে। তার মানে আমাদের হিঞ্জ সাপোর্টে হরাইজন্টাল ফোর্স অলওয়েজ নেট ফোর্সটা 0 থাকে। যদি আমরা ভার্টিক্যালি কনসেপ্টটা মাথায় রাখি, যে ভার্টিক্যালি কি হচ্ছে, আপওয়ার্ড অ্যান্ড ডাউনওয়ার্ড, তখনও কি তোমরা ভার্টিক্যালি খুলতে পারছিলে কেচিটাকে? পারছিলে না। তার মানে ওই ক্ষেত্রে ভার্টিক্যাল ফোর্স তো নেট ফোর্সটা 0 বলতে পারি। তার মানে এই ইকুয়েশনটাও অ্যাভেলেবেল আছে। কিন্তু এই যে মোমেন্টটা, এইটা কি এখানে 0? মোমেন্টটা কি 0? ভাবো একবার, ভেবে দেখো। না। মোমেন্টটা 0 না, কারণ মোমেন্টটা হচ্ছিল তো। মুভমেন্ট হচ্ছে তো মুভমেন্ট জিরো হবে না। একদম, মোমেন্ট 0 হবে না। তার মানে এই যে ইকুয়েশন 3 নম্বর ইকুইলিব্রিয়াম ইকুয়েশনটা হিঞ্জ সাপোর্টের ক্ষেত্রে প্রযোজ্য না। টোটাল ইকুয়েশন তিনটের মধ্যে দুটো ইকুয়েশন হিঞ্জ সাপোর্টের জন্য প্রযোজ্য। কারা কারা তাহলে এটা মনে রাখবে? সামেশন এইচ ইকুয়াল টু 0 হয়ে থাকে, আর কি হয়ে থাকে? সামেশন ভি ইকুয়াল টু 0 হয়ে থাকে। কোথায় না? অন হিঞ্জ সাপোর্ট। ঠিক আছে, দেখো ধরতে পেরেছো হিঞ্জ সাপোর্টটা আর মুভমেন্টটা, যেটা তখন ওখানে ক্লিয়ার হয়নি অনেকের কাছে, তারা কি এখন মুভমেন্ট জিনিসটা ক্লিয়ার হয়ে গেল? ব্যাপারটা কি? রয়েছে। আমরাও বুঝতে পেরেছি। হ্যাঁ, বুঝতে পেরেছি। ওকে ওকে, এবার আমরা যাব নেক্সট সাপোর্টের ক্ষেত্রে, সেটা হচ্ছে রোলার সাপোর্ট। আমরা ছবি দেখি, তাহলেই বুঝতে পারবো, এবং তোমরা বলবে। এবার এরকম দেখেছো ব্রিজের তলে? হ্যাঁ স্যার, ব্রিজ নড়ে বেড়াইছে এই জন্য একটু। একদম। তাহলে আমাকে বলো, আমি বলবো খালি, ঠিক আছে? এই যে রোলার সাপোর্টটা রয়েছে, আমি চাইছি উপর থেকে লোড দিয়ে এই সাপোর্টটাকে, ব্রিজটাকে নিচে বসিয়ে দিতে, আমি কি পারবো? না না না, পারবো না। তাহলে এখানে কি হয়ে যাবে? সামেশন ভি ইকুয়াল টু 0 হবে? হবে কি হবে না? হবে হবে। হবে। আচ্ছা, আমি চাইছি, আমি এরকম করে হরাইজন্টালি লোড দিয়ে কি করতে চাইছি, এই স্ট্রাকচারটাকে ওইদিকে ঠেলে দিতে চাইছি, আমি কি পারবো ঠেলতে? হ্যাঁ, এটা হবে। এটা হবে, তাই তো? ওই কারণে ব্রিজটা নড়ে। হ্যাঁ এটা হবে। ওই কারণে ব্রিজটা নড়ে আমাদের, তাই তো? তাহলে আমরা এখানে সামেশন এইচ ইকুয়াল টু 0 এটা লিখতে পারবো না।
আচ্ছা আমি যদি একটা মোমেন্ট দিই তাহলে কি ব্রিজটা উল্টে যেতে পারে? এখানে যে মেম্বারটা লাগানো আছে সে কি উল্টে যাবে এই রোলারের সাপোর্টে? হবে না হয়তো, কারণ রোলারটাকে সাপোর্ট দিয়ে রেখেছে। এবার আমি একটা জিনিস তোমাদের বুঝাই, এটা হয়তো তোমরা এখনো ব্রিজ বলে ওই জায়গাটাকে অ্যানালাইসিস করতে পারছো না, হরাইজন্টালটা তোমরা ধরতে পেরেছো। আরেকটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবে। আচ্ছা তোমরা সবাই দেখেছো, এরকম জিনিসগুলো দেখেছো যে মানুষগুলো যে স্কেটিং করে, দেখেছো কি? হ্যাঁ হ্যাঁ দেখেছি। হ্যাঁ তাই তো। এবার এর তলেও কি আছে? রোলার আছে তো, এগুলো তো রোলার। হুম। হ্যাঁ এবার স্যার, বলো তো, যে একটা জিনিস, যে হরাইজন্টালি তুমি একে বসিয়ে দিতে পারবে না স্কেটটাকে, কিন্তু ভার্টিক্যালি তুমি বসাতে পারবে না, তার মানে ভি ইকুয়াল টু জিরো থাকবে এখানে। বাট হরাইজন্টালি তুমি পারছো, মানে ভি নট ইকুয়াল টু জিরো। তুমি যদি এইখানে একটা কোনো অ্যাঙ্গেল করে একটা লোড দাও, হুম, একটা এরকম অ্যাঙ্গেল করে একটা লোড দাও, তাহলে কি এই যে জিনিসটা, এই স্কেটবোর্ডটা কি এরকম করে উল্টে যাবে? হ্যাঁ হ্যাঁ উল্টে যাবে। হ্যাঁ উল্টে যাবে, উল্টে যাবে তো। তার মানে কি হলো? উল্টে যাবে। ওই পার্টিকুলার লোডের জন্য একটা মোমেন্ট চলে আসলো তো, হ্যাঁ আসলো। হ্যাঁ। তার মানে রোলার সাপোর্টে কে কে থাকলো অ্যাভেলেবেল, ভাবো, ভেবে বলো। একটা থাকলো হচ্ছে ভার্টিক্যাল, হরাইজন্টালও ওখানে অ্যাভেলেবেল হয়ে গেল, যে হরাইজন্টাল ওখানে নট ইকুয়াল টু জিরো। সিমিলারলি মোমেন্টও নট ইকুয়াল টু জিরো হয়ে গেল, কিন্তু এটাও অ্যাভেলেবেল নেই। তার মানে সাপোর্ট রিয়াকশনের রেসপেক্টে বা ইকুইলিব্রিয়ামের রেসপেক্টে রোলার সাপোর্টে কয়টা ইকুয়েশন অ্যাভেলেবেল থাকে বলো? কটা থাকে? সামেশন ভি ইকুয়াল টু জিরোটা অ্যাভেলেবল থাকে। তাহলে ওয়ান নং ইকুয়েশন অ্যাভেলেবল, সেটা কি? সামেশন ভি ইকুয়াল টু জিরো। এগুলো কিন্তু মনে রাখতে হবে সবকটা, ঠিক আছে? এগুলো দিয়েই কিন্তু আমাদের অঙ্ক হবে মেকানিক্সে। না বুঝতে পারলে বারবার করে বলবে, কোনো অসুবিধা নেই, না বুঝে হ্যাঁ বলবে না, তাহলে বাকি জীবন অন্ধকার হয়ে যাবে। দেখো, হিল সাপোর্ট, রোলার সাপোর্ট, এই দুটো জিনিস কি পরিষ্কার বুঝতে পেরেছো তো? হ্যাঁ ওকে। হ্যাঁ স্যার। এরপরে আমরা যে সাপোর্টটা পড়বো সেটা হচ্ছে ফিক্স সাপোর্ট। ফিক্স সাপোর্টে কি গল্প আছে আমরা একটা ছবি দেখি। পরিষ্কার কথা, তোমাদের বাড়ির যে বিম কলামের যে জংশন রয়েছে, সেই বিম কলামের জংশনের দিকে তাকাও, বা এখানে দেখো একটা ইলেকট্রিক পোস্ট লাগিয়েছি আমি, কলাম দিয়ে একদম কাস্টিং করা আছে কংক্রিট দিয়ে। এবার বলো তো, আমি যদি চাই আমি উপর থেকে লোড দিয়ে এই কলামটাকে মাটির ভেতরে বসিয়ে দিতে পারবো? পসিবল? না না পসিবল না। না পসিবল না না আমি হবে যদি, না। আচ্ছা, তার মানে এখানে সামেশন ভি ইকুয়াল টু জিরো বলতে পারি। আচ্ছা আমি যদি চাই হরাইজন্টালি এটাকে এখান থেকে ঠেলে বের করে নিতে পারবো? Push না করে? হবে না। না হবে না। হবে না, পসিবল না। Summation একদম পসিবল না। সামেশন এইচ ইকুয়াল টু জিরো। আচ্ছা আমি এখানে কোনোভাবে এইভাবে কলামটাকে উল্টে ফেলতে পারবো? না হবে না, এটাও হবে না। না এটাও পসিবল না। তার মানে সামেশন এম ইকুয়াল টু জিরো। তাহলে তিনটে জিরো হয়ে গেল। তার মানে কি হলো? ইকুইলিব্রিয়ামের টোটাল যে ইকুয়েশনটা, সেটা একমাত্র কে ফুলফিল করতে পারে? ফিক্স সাপোর্ট করতে পারে, ফিক্স সাপোর্ট। তাই তো। তাহলে এখানে অ্যাভেলেবেল ইকুয়েশন টোটাল তিনটেই থাকে, ঠিক আছে? একে তাহলে সামেশন ভি ইকুয়াল টু জিরো, সামেশন এইচ ইকুয়াল টু জিরো, আর সামেশন এম ইকুয়াল টু জিরো, তিনটে ইকুয়েশন থাকে এবং টোটাল ইকুইলিব্রিয়ামকে স্যাটিসফাই করে একমাত্র ফিক্স সাপোর্ট। তাহলে বলো, সাপোর্ট রিয়াকশন ব্যাপারটা গুটিয়েছে। তোমরা সবাই বুঝতে পারলে কিনা সাপোর্ট রিয়াকশন জিনিসটা কি, এবং কি কি ইকুয়েশন থাকে, এবং কোন কোন সাপোর্টে কি কি ইকুয়েশন পাওয়া যায়? মাথার মধ্যে একদম ক্লিয়ার প্রত্যেকের কাছে? হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ বুঝতে পারি। ওকে ওকে। এবার লাস্টে আমরা আজকে একদম শেষ টপিক ডেমো ক্লাসে, সেটা হচ্ছে মোমেন্ট অ্যাবাউট এ ফোর্স। ওই যে মোমেন্টটা বলছিলাম, ওই মোমেন্টটাকে তোমাদেরকে একটু ফিল করাই, যে জিনিসটা কি। সবাই এই জিনিসটাকে দেখেছো? হ্যাঁ দেখেছি। তাই তো। এবার এটা কি হয়, এই স্ক্রুটাকে আমরা রোটেশনালি অপারেট করতে পারি, তাই তো। এবার এটা হয় কি করে সেটাকে আমরা বুঝবো। তোমরা ভালো করে খেয়াল করে দেখবে,
এইটা একটা পার্টিকুলার পয়েন্টের অ্যাসপেক্টে হয়। আমি ধরে নিচ্ছি এই স্ক্রুয়ের একটা এই পয়েন্ট রয়েছে এবং সেই পয়েন্ট থেকে আমি একটা লাইন ড্র করছি, এরকম একটা লাইন ড্র করছি। এবং আমরা যখন স্ক্রু ড্রাইভার দিয়ে কি করছি, রেঞ্জ দিয়ে যখন স্ক্রু গুলোকে খোলার চেষ্টা করি, আমরা যেভাবে ফোর্সটা অ্যাপ্লাই করি হাতে, সেটা অলওয়েজ কি থাকে, এই লাইনের রেসপেক্টে পারপেন্ডিকুলার থাকে। এবং এই পারপেন্ডিকুলার ফোর্সের জন্য কি হচ্ছে, আমাদের এই রকম পয়েন্টে গিয়ে আমার একটা রোটেশন তৈরি হচ্ছে। তা কোন পয়েন্টের রেসপেক্টে হলো, এই পয়েন্টের রেসপেক্টে। রোটেশনটা কোথায় হলো, স্ক্রুটার মধ্যে। এবং কেন হলো, এই পারপেন্ডিকুলার ফোর্স পি এর জন্য। এই যে ফোর্সটা তৈরি হচ্ছে তাকে আমরা বলি হচ্ছে মোমেন্ট, বা এম, এম দ্বারা ডিনোট করি। তা মোমেন্ট অ্যাবাউট পয়েন্ট কি বলছে, ইট ইজ দ্য প্রোডাক্ট অফ দ্য ফোর্স অ্যান্ড দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স অফ এ পয়েন্ট ফ্রম দ্য লাইন অফ অ্যাকশন অফ ফোর্স। তার মানে কি বলছে, যে এই যে মোমেন্ট এম ইকুয়াল টু কি বলতে পারি, এই পয়েন্ট থেকে এই ফোর্সের অ্যাপ্লিকেশন পয়েন্ট পর্যন্ত যদি লেন্থটা এল হয়ে থাকে, তাহলে বলতে পারি পি ইন্টু এল। এটাই হয়ে গেল আমার মোমেন্টের ম্যাগনিটিউড বা মোমেন্ট অ্যাবাউট এ পয়েন্ট। মানে মোমেন্ট একটা ভার্টিক্যাল ফোর্স এবং তার পারপেন্ডিকুলার ডিস্টেন্সের মাল্টিপ্লিকেশনে আমার কি তৈরি হয় না, মোমেন্ট তৈরি হয়। জিনিসটা কি বোঝা গেছে, মোমেন্টটা কি জিনিস? হ্যাঁ। এবার তোমরা প্রত্যেকে কি মোমেন্টটাকে ফিল করতে চাও? চাও কি? কারো ইচ্ছা আছে যে মোমেন্টটা ফিল করে দেখবো একবার? আর আমরা জানি প্রত্যেকে তোমরা প্রত্যেকদিন মোমেন্ট ইউজ করছো। ফিল করো তোমরা, এই যে ফোর্স, পারপেন্ডিকুলার ফোর্স ইন্টু ডিস্টেন্স, এটা কতটা সত্যি, ব্যাপারটা তোমরা ফিল করো। এটা কি আঁকাচ্ছি বলো তো? আচ্ছা, এই পাতাতে আঁকাচ্ছি। গাড়িতে মোমেন্ট বোঝা যায়। গাড়িতে মোমেন্ট বোঝা যায়, তাই তো? চলো আর একটা জায়গাতে আমরা বোঝাবো। মানে গাড়ির ভেতরে কোনো টান নিলে কোথাও কোনো শার্প পেয়ে যায় তখন। একদম একদম। কিন্তু যেহেতু আমরা স্ট্যাটিক পড়ছি, তাহলে আমরা চেষ্টা করব আমাদের এক্সাম্পলটাকে স্ট্যাটিকে রাখার। ঠিক আছে, গাড়ি তো একটা মুভিং অবজেক্ট, ডাইনামিকের পার্টে চলে গেল ওটা। তোমরাই বলবো এটা আমি কি ড্র করছি, ঠিক আছে? দরজা। একদম। এবার বলে রাখি, এটা দরজা আর এটা হচ্ছে দরজার চৌকাঠটা, মানে ফ্রেমটা দরজার, আর এটা হচ্ছে আমার যেটা পাল্লাটা। ঠিক আছে, এই যে দরজা এবং দরজার পাল্লার মাঝখানে যে জিনিসটা দিয়ে আটকানো থাকে, তাকে আমরা অ্যাকচুয়ালি সিভিলের ভাষাতে হিঞ্জ সাপোর্ট বলে থাকি। ওই একটু আগে যে হিঞ্জ সাপোর্টটা পড়ে আসলাম, তোমরা একটা ভালো করে ভেবে দেখো তো, তোমরা ভার্টিক্যালি ফোর্স দিয়ে দরজা পাল্লাটাকে উপরে তুলতে পারবে? না, পারবো না। পারবে না, এই হিঞ্জ সাপোর্টটা আটকে দিবে। আচ্ছা, তোমরা হরাইজন্টালি দরজা পাল্লাটাকে খুলে আনতে পারবে ওই হিঞ্জ সাপোর্ট থেকে? না স্যার, পসিবল নয়। পসিবল না। কিন্তু তোমরা যখন দরজাটা ঢুকছো, অপারেট করছো, তখন কি করে অপারেট করছো? এখানে একটা ফোর্স অ্যাপ্লাই করো, দ্যাটস ওয়াই কি হচ্ছে, দরজা পাল্লাটা এইভাবে খুলে যায়, তাই তো? তার মানে এই যে অ্যাক্সিসটা, এই অ্যাক্সিসের রেসপেক্টে কি হয়, একটা মোমেন্ট জেনারেট হয়ে যায়, এবং এই মোমেন্টটার জন্যই তো তোমরা দরজা খুলে ভেতরে ঢোকো, তাই তো? হ্যাঁ হ্যাঁ। ওকে, এবার চলো মোমেন্টের একটা প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্ট করে দেখি। সবাই দরজার কাছে চলে গিয়ে যাও, মোবাইলটা নিয়ে একটা জিনিস দেখবো আমরা। তোমাদের যেটা মিডিল হিঞ্জ রয়েছে, সেইখান থেকে আমি কি করছি, দুটো কাজ করব। একদম দরজার পাল্লাটা যেখানে এন্ড হচ্ছে, সেইখানে তোমরা প্রত্যেকে ফোর্স দাও এবং ফোর্সটাকে ফিল করো। দরজা পাল্লাটা খুলে যাবে, প্রথমে দরজাটাকে বন্ধ করে নাও যদি খোলা থাকে, খোলার পরে তোমরা একদম মিডিল হিঞ্জের রেসপেক্টে একটা ফোর্স অ্যাপ্লাই করো, প্রত্যেকে অ্যাপ্লাই করো। করা হলে বলবে। হ্যাঁ স্যার, করেছি। প্রত্যেকে করেছো? এবার আমি ধরে নিচ্ছি তোমার এই দরজার হিঞ্জটার জন্য মোমেন্টটা কনস্ট্যান্ট।
মোমেন্টটা কনস্ট্যান্ট, যে দরজাটা রোটেট করবে সেটা কনস্ট্যান্ট ভ্যালু একটা। এবার তোমরা প্রত্যেকে একটা কোনো না কোনো ফোর্স দিয়েছো, এবার মোমেন্ট মানে যে ফোর্স ইন্টু ডিস্টেন্স সেটাই প্রুভ করছি। এবার তুমি কি করবে, ঠিক যে পয়েন্টে আগের বার ফোর্সটা অ্যাপ্লাই করেছিলে তুমি এবার একদম হিঞ্জের কাছে এসে ফোর্সটাকে অ্যাপ্লাই করো, একদম হিঞ্জের কাছে এসে। দেখো তোমার অনেকটা বেশি ফোর্স দিতে হবে দরজাটাকে খোলার জন্য। ডিস্টেন্সটা প্রথমে ছিল এল, আমি এবার পরের বার কি করছি ওটাকে হাফ করে নিচ্ছি। অনেকটা কি বেশি ফোর্স লাগছে ওই মুভমেন্টটা জেনারেট করতে গিয়ে? হ্যাঁ স্যার স্যার বেশি force হ্যাঁ লাগছে। স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার। বেশি লাগছে। force তার মানে কি হচ্ছে, ডিস্টেন্স কমে যাওয়ার জন্য কি হলো আমার, এই ফোর্সের ভ্যালুটাকে বাড়াতে হলো, কারণ মুভমেন্ট তো কনস্ট্যান্ট, আমার মুভমেন্ট তো সরলো না। হুম, তার মানে ফোর্সের ভ্যালু যেই বাড়িয়ে দিলাম সেই মুহূর্তে আমার কি হয়ে যাচ্ছে, মুভমেন্টটা আবার সেই রোটেট করছে। তার মানে প্রত্যেকটা এই টপিকটা থেকে একটা তো হচ্ছে মুভমেন্টটাকে ফিল করলাম, এবং এই ফোর্স এবং পারপেন্ডিকুলার ডিস্টেন্স এই ব্যাপারটাকেও প্র্যাকটিক্যালি আমরা অ্যানালাইসিস করে দেখলাম। এটা আশা করি তাহলে সারা জীবন মাথায় থেকে যাবে। আর হিঞ্জ সাপোর্টের থেকে একটা জিনিস উঠে আসলো, যে হিঞ্জ সাপোর্টটা কিন্তু ডিপেন্ড করছে তোমার সাপোর্ট রিয়াকশনের ওপর। তুমি কতটা রিয়াকশন জেনারেট করছো তার রেসপেক্টে কিন্তু ও কাজ করবে। মানে খুব সাধারণ ভাবে ভেবে দেখো, একটা 2 বছরের বাচ্চা যদি দরজাটা ঠেলে, সে যতটা না দরজাটা ঠেলতে পারবে, তোমরা যদি গিয়ে ঠেলো তার থেকে অনেক বেশি পরিমাণ ঠেলতে পারবে। অর্থাৎ এখানে কিন্তু ফোর্সের ভ্যালুটাও কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, হ্যাঁ, ওই মোমেন্টটা হওয়ানোর জন্য। দেখো প্রত্যেকের কাছে জিনিসটা ক্লিয়ার? হ্যাঁ দাদা। হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার হয়ে গেছে। একদম। আজকে ক্লাস আমাদের এখানেই, ডেমো ক্লাস এখানেই এন্ড করবো আমরা। তো তোমরা যতজন ক্লাসে ছিলে, ঠিক আছে, আমার ক্লাস কি বুঝতে পেরেছো তোমরা? ভালো লেগেছে? কিছু কি শিখতে পারলে? আমার ভালো লেগেছে। হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের স্টাডি মেটেরিয়ালটা। এখানে যেগুলো যেগুলো আমরা পড়ালাম সেই ডিটেলটাই আমাদের নিজেদের ভাষাতে রয়েছে, এবং এটা প্রত্যেকটা সাবজেক্ট ওরিয়েন্টেড তোমরা স্টাডি মেটেরিয়ালটা পেয়ে যাবে। আশা করি আমাদের কাছে যারা পড়বে, যে সাবজেক্ট নিয়ে পড়ো না কেন, যা স্টাডি মেটেরিয়াল দেওয়া হবে সেইটা তোমার আর এক্সট্রা করে কোনো বই কিনে করার দরকার নেই। আর আমাদের যেটা প্র্যাকটিস সেট নিউমেরিক্যালের জন্য থাকে, সেই প্র্যাকটিস সেট একদম সাফিসিয়েন্ট, এটুকু আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি কথাগুলো।